আবির, তুই তুলিকে ডিভোর্স দিয়ে দিবি। আমি চাই না তুই তুলির সাথে থাক। তুই আমাকে বিয়ে কেন করতে রাজি হলি? আমি তোকে কতবার বললাম আমি তোকে বিয়ে করব না, আমি অন্য কাউকে ভালোবাসি। তারপরও কেন তুই আমাকে বিয়ে করতে রাজি হইলি? আপু, আমি তোমাকে বিয়ে করতে চাই নাই। তুমি আমার কথা বিশ্বাস করো, আমি আব্বুকে বলতে গিয়েও বলতে পারি নাই। আব্বু আমাকে ভয় দেখায় আমি যদি বিয়ে না করি তাহলে আব্বু আত্মহত্যা করবে, আর বড় আব্বু রেগে গিয়ে আমাদের বের করে দিবে। বের করে দিলে বের হয়ে যাবি? তোর কি শরম করে না এইভাবে আমাদের ঘাড়ে বসে খেতে? এখন বুঝছি তুই আমাকে বিয়ে করতে এই জন্যই রাজি ছিলি। আমাকে বিয়ে করতে পারলে তো তুই এই বাড়িতে রাজত্ব করতে পারবি। আর চাচ্চুর আত্মহত্যার করবে এই মিথ্যে নাটক আমার সামনে করবি না। আপু, একদম ফালতু কথা বলবে না। আমার তোমাদের সম্পদের দিকে নজর দিয়ে বয়ে গেছে, আর আমার আব্বুর আত্মহত্যা নিয়ে আমি মিথ্যা বলবো তোমার মনে হয়? তুলি আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে কলার টেনে ধরে বলল। আমি ফালতু কথা বলছি? আবির নিজের গালে হাত দিয়ে তুলির দিকে তাকিয়ে আছে। আবিরের চোখ বেয়ে এক ফোঁটা পানি বের হতে আবির সাথে সাথে নিজের চোখ মুছে বলে, আপু, আমার কলার ছাড়ো, আর তুমি চিন্তা করো না। তোমাকে আমি রাতুল ভাইয়ের সাথে বিয়ে দিব। শুধু আমাকে কিছু মাস সময় দাও। আমি তোমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিব, আর আমি আমার আব্বুকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। তোর কথাটা যেন মনে থাকে। তুলি কথাটা বলে আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আবির নিজেকে সামলাতে না পেরে খাটের উপরে পড়ে গেল। তুলি ওয়াশরুমে চলে গেল। আবির খাট থেকে ওঠে, বেলকনিতে গিয়ে আকাশের দিকে এক প্রাণে তাকিয়ে থেকে বলল, আম্মু, তুমি আমাদের এইভাবে কেন ছেড়ে চলে গেলে? কেন? আম্মু, তোমাকে অনেক মিস করছি। আজ তুমি থাকলে হয়তো আমার সাথে এমন হতো না। তুমি নিশ্চয়ই তোমার ছেলেকে বুঝতে। আম্মু, আমার খুব কষ্ট হচ্ছে। আম্মু, তুমি আমাকে কেন নিয়ে গেলে না? কেন আমাকে একা এই দুনিয়াতে পাঠিয়ে নিজে চলে গেলে আম্মু? আবির কথাগুলো ভাবতে ভাবতে নিজের চোখের পানিগুলো ফেলতে লাগলো। তুলি ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে এসেছে দেখে আবির রুমে নেই। তুলি ওইদিকে পাত্তা না দিয়ে ওর বয়ফ্রেন্ড রাতুলকে কল দিল। ওর বয়ফ্রেন্ডকে কল দিলে ওই আর রিসিভ করে না। এইটা দেখে তুলি কান্না করতে লাগলো। তুলি একের পর এক টেক্সট করতে লাগলো, কিন্তু রাতুল কোনো এসএমএস-এর উত্তর না দিয়ে ব্লক করে দেয়। তুলি এতে অনেক রেগে যায়। রেগে টি টেবিলের উপরে রাখা ফুলদানিটা এক আছাড় দিয়ে ভেঙে ফেলল। আবির ভাঙার শব্দ পেয়ে দৌড়ে ভেতরে এসেছে, দেখে তুলি ভাঙচুর করছে। তুলির কাছে গিয়ে আবির বলল, আপু, শান্ত হও। কি শুরু করলে? কি হয়েছে আমাকে বলো। আমি তো বলছি তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব, তারপরও কেন এমন পাগলামি করছো? তুলি রেগে সামনে থাকা আরেকটা ফুলদানি দিয়ে সোজা আবিরের মাথায় বাড়ি মারল। আবির সাথে সাথে ফ্লোরে পড়ে গেল। আবিরের মাথা দিয়ে রক্ত ঝরতে লাগলো। আবিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তুলি আবিরের কলার ধরে একের পর এক থাপ্পড় মারতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, তোর সমস্যাটা কি? তুই কেন আমার সুখ দেখতে পারোস না? তুই ছোটবেলায় নিজের মাকে খেয়ে ফেলছস, আমার কাছ থেকে আমার আম্মুকে কেড়ে নিয়েছস। আমার আম্মু তোকে আমার থেকে বেশি ভালোবাসে, তারপরও আমি তোকে কিচ্ছু বলি নাই। আমার কাছ থেকে আমার শখের জিনিস কেড়ে নিতি, তাও আমি তোকে কিচ্ছু বলি নাই। কিন্তু কিন্তু শেষবার তুই আমার ভালোবাসার মানুষটাকেও হারিয়ে ফেললাম শুধুমাত্র তোর জন্য। কেন তুই এমন করছস? কেন তুই আমার থেকে সব কেড়ে নিস? কেন বলতে পারিস? আমার সুখ কেন তোর সহ্য হয় না? আজ আমি তোকে মেরেই ফেলবো। আবির মাথা চেপে ধরে শুধু চোখের পানি ফেলতে লাগলো। তুলি আবিরকে ছেড়ে দিয়ে রুমের চারিপাশ দেখে একটা দরজার কাছে একটা লাঠি দেখে দৌড়ে গিয়ে লাঠি নিয়ে এসেছে। আবিরকে পেটাতে লাগলো। আবির চিৎকার করতে যাবে তার আগে আবিরকে বলল, খবরদার, তুই যদি চিৎকার করস তো জিহ্বা আমি কেটে দিব। ওয়েট, তোর চিৎকার করা বের করছি। তুলি আবিরের মুখের ভেতরে ওড়না দিয়ে দেয় জোর করে। আবির ওড়না সরিয়ে ফেলে বলতে লাগলো, আপু, আমাকে মেরেও না। আমি ইচ্ছে করে তোমার ক্ষতি করতে
চাই নাই। আমি সত্যি এই বিয়ে করতে চাই নাই। আপু, আমাকে ছেড়ে দাও। চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না। কথাগুলো বলে আবিরকে ধরে মারতে লাগলো। আবির ব্যথায় চিৎকার করতে গিয়েও করল না। আবির মুখের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে সব মার হজম করতে লাগলো। তুলি পিটাতে পিটাতে ক্লান্ত হয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো। আবিরের সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আবির তুলির দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলতে লাগলো। আবির রিয়ার কাছে গিয়ে বলল, আপু প্লিজ কান্না করো না। আমি তোমার কাছে রাতুল ভাইয়াকে ফিরিয়ে দিব। প্লিজ এভাবে ভেঙে পড়ো না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি ভাইয়ার হাতে তুলে দিবই। তুই আর কি তুলে দিবি? হ্যাঁ, ওই আমাকে ব্লক করে দিয়েছে সব জায়গা থেকে। আজকে রাতটা যেতেও দাও, আমি রাতুল ভাইয়াকে সব খুলে বলবো। তুই আমাকে চোখের সামনে থেকে যা, তোর কথা আমার একদম সহ্য হচ্ছে না, যা এখান থেকে। আবির ফ্লোর থেকে ওঠার চেষ্টা করতে লাগলো। সারা শরীর ব্যথা করতে লাগলো। ঠোঁট বেয়ে রক্ত ঝরছে। আবির অনেক কষ্টে উঠে খোঁড়াতে খোঁড়াতে আলমারির দিকে গেল। টি শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। অনেক কষ্টে মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে বাইরে আসলো। এসেছে দেখে তুলি খাটের উপর হয়ে শুয়ে থেকে গুনগুন করে কান্না করছে। আবির সোফায় গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে আবির উঠতে পারছিল না। সারা শরীর ব্যথা করতে লাগলো। আবির অনেক কষ্টে উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে নিজের মুখ দেখে অবাক হয়ে গেল। সারা মুখে জখম হয়ে গেছে, ঠোঁট রক্ত জমে গেছে। আবির মুখে পানি দিতে গিয়েও জ্বালা করতে লাগলো। আবির আস্তে আস্তে ফ্রেশ হয়ে বের হইল। তুলি আবিরকে দেখে মুখ সিটকে ওয়াশরুমে ঢুকে পড়ল। আবির মুখে মাস্ক পরে নিল, তারপর একটা ফুল হাতার শার্ট পরে নিল, কারণ হাত দুইটা জখম হয়ে গেছে। আবির নিচে গেলে সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। আবিরের সৎমা ওকে বলল, এ আবি, তুই এই সময় মাস্ক পরে আছোস কেন? আমার অনেক শীত লাগছে তাই। এমন তো শীত পড়ে নাই, এখনই এত শীত লাগছে। বেশি শীত পড়লে আবার না জানি কি হয়। যাই হোক, শোন, তোর আব্বু তোকে তার রুমে যেতে বলেছে। আবির কোনো কথা না বলে ওর আব্বুর রুমের দিকে গেল। ওর আব্বুর রুমের সামনে গিয়ে বলল, আব্বু আমাকে ডাকছিলেন? ভিতরে আয়। আবির ভেতরে গেলে আবিরের আব্বু আবিরের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, এত শীতও তো পড়ে নাই যে সকাল সকাল মাস্ক পরতে হবে? আমার ইচ্ছে হয়েছে তাই পড়ছি। আপনি কি বলবেন সেটা বলেন। তুলি মামনি কি তোকে মেনে নিয়েছে? হ্যাঁ, কেন? ও যাক, ভালোই হইল। আমার তো হয়েছিল, তোকে হয়তো মেনে নেবে না। আর কোনো কথা আছে কি? কি ব্যাপার, তোর এত তাড়া কেন? এখানে বস, আয়। আবিরের আব্বু আবিরের হাত ধরলে চমকে যায়। তাড়াতাড়ি করে কপালে হাত দিয়ে বলল, কি ব্যাপার, তোর শরীর এত গরম কেন? তোর তো অনেক জ্বর এসেছে। তুই এখানে বস, আমি জ্বর মাপার যন্ত্রটা নিয়ে আসছি। দরকার নাই, আমার কাজ আছে। আবির চলে যেতে নিলে ওর আব্বুর হাত ধরল। আবির হাত সরিয়ে দিয়ে চলে যেতে লাগলো। আবিরের আব্বু হাত টান দিয়ে রুমে নিয়ে এসেছে। খাটে বসিয়ে মাস্ক খুলতে আবিরের আব্বু যেন হতভম্ব হয়ে গেল। আবিরের আব্বু বলল, তোর ঠোঁট কেটেছে, কি হবে? সারা মুখে রক্ত জমে গেছে, কি হয়েছে? আবির, সত্যি করে বল, তোকে কে মারছে? উফ, নাটক করেন না তো। আমার কিছুই হয় নাই, আমাকে যেতে দিন। আপনি যা চাইছিলেন সেটা আমি করছি, তাই আমি মনে করি আপনার কোনো কিছুতে উত্তর দিতে বাধ্য না আমি। আবির উঠে রুম থেকে বের হয়ে গেল। আবিরের আব্বু কিছু বলতে গিয়েও বলতে পারল না। আবির সোজা ছাদে চলে গেল। আবিরের মাথা চক্কর দিতে লাগলো। আবির নিজেকে সামলাতে না পেরে মাথা ঘুরে ছাদের উপরে পড়ে গেল। আবিরের কাজিনরা সবাই হাসাহাসি করতে করতে ছাদে উঠে এসেছে। আবিরকে পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে। তাড়াতাড়ি করে আবিরকে ধরে রুমে নিয়ে যায়। আবিরের জ্ঞান ফিরলে ও নিজেকে রিয়ার রুমে আবিষ্কার করে। আবির চারিদিকে চোখ বুলিয়ে দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। আবিরের আব্বু এসেছে, বলল,
তোর এই অবস্থা? তুই ছাদে গেছিলি কেন? আমি বারবার বললাম যাস না। যদি ছাদ থেকে পড়ে যাইতি তাহলে কি হতো? কি আবার হবে? তোমাদের জীবনে অশান্তিটা চলে যাইতো, সবাই সুখে থাকতে। আবির, এইগুলো কি ধরনের কথা? সরি বড় আব্বু, বাট আমি তো মিথ্যা বলি নাই, সত্যি কথা তো বললাম। এত নাটক কেন করস? হ্যাঁ, মরতে তো আর পারস না, ছাদে গেছিস লাফ দিয়ে পড়তি। হুদাই জ্ঞান হারিয়ে সবাইকে টেনশন দিস কে? তুলির কথা শুনে তুলির আব্বু ধমক দিয়ে বলল, এইটা কোন ধরনের কথা? ভুলে যাও না, আবির তোমার স্বামী হয়। আব্বু খবরদার আমাকে ধমক দিবে না। আমি ওকে স্বামী হিসাবে মানি না, আর না কখনো মানবো। আমি যত তাড়াতাড়ি পারি ওকে ডিভোর্স দিয়ে দিব। চুপ একদম, যা এখান থেকে। এটা আমার রুম, আমি কেন যাব? গেলেই আবিরের বাচ্চা যাবে। এই আবির, নাটক কম করে রুম থেকে বের হয়ে যা। আবির কোনো কথা না বলে খাট থেকে উঠতে যাবে, তখনই মাথা চক্কর দেয়। আবির আবার খাটের উপর বসে পড়ে। তুলি এতে রেগে গিয়ে বলে, আবার বসলি কেন? তুলি আবিরের হাত ধরে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিল। আবির সোজা রিয়ার আম্মুর পায়ের উপরে পড়ল। তুলির আম্মু রেগে আবিরকে তুলে তুলির কাছে গিয়ে ঠাস ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, কেউ কিছু বলে না দেখে সাহস বেড়ে গেছে তাই না? থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব। রিয়ার আব্বু, তোমাকে আমি বারবার বললাম রিয়ার সাথে বিয়ে না দিতে, না আমার কোনো কথা শুনলে না। এখন কি হলো? তুলির আম্মু কথা শেষ হতে না হতে আদিবা চলে আসলো। আদিবা আবিরকে দেখে বলল, আবির কি হয়েছে তোর? আর এভাবে সবাই তুলির রুমে ভিড় করে আছো কেন? এসেছে আরেকজন আমাকে জ্ঞান দিতে। তুলি মুখ সামলিয়ে কথা বল, থাপ্পড় খাস না। কি রে আবির, তোর ঠোঁট ওখানে রক্ত জমে গেছে কিভাবে? সারা মুখে আঙুলের ছাপ কিসের? কিসের আবার হবে? এইটা নিশ্চয়ই তুলি করেছে। এই আবির, সত্যি করে বল, আর কোথায় কোথায় মারছে? আমাকে উনি মারি নাই, আমি মশা মারতে গিয়ে এমনভাবে ব্যথা পাইছি, আর ছাদে পড়ে যাওয়াতে ঠোঁট কেটে গেছে। মিথ্যা বলিস না, মশা মারতে গেলে কেউ নিজের গালে এভাবে থাপ্পড় দেয় না। রিয়া তোকে কতবার বলছি আবিরের শরীরে হাত না তুলতে, তারপরও কেন তুলছস? আচ্ছা, তোমার কি সমস্যা একটু বলো তো আমাকে। সব সময় আবিরের হয়ে এত ওকালতি কেন করতে আসো? আর তোমাকে আবার বলছি, আমি আবিরের সাথে কি করব না করব এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোর ব্যাপার? ওই তোর কেনা সম্পত্তি নাকি যে যা ইচ্ছা করবি? ওই আমার বিয়ে করার স্বামী, তাই ওকে আমি মারবো নাকি আদর করব এটা আমার একান্ত ব্যাপার না। তাই এখন আর কেউ আমাদের মাঝে লেকচার দিতে আসবে না। অনেককে সবার লেকচার শুনছি। এইবার সবাই বের হয়ে যাও আমার রুম থেকে। তুলির কথা শুনে কেউ আর কিছু বলতে পারে না। সবাই এক এক করে তুলির রুম থেকে বের হয়ে গেল। আবিরের আব্বু আবিরের দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকলো। তুলির আব্বু আম্মু রেগে রুম থেকে বের হয়ে গেল। আবির চলে যেতে নিল। আদিবা আবিরের হাত ধরে বলল, আবির, তুই তুলিকে ডিভোর্স দিয়ে দিবি। আমি চাই না তুই তুলির সাথে থাক। ও ও আমার সাথে থাকবে? আমি নিজেই ওকে ডিভোর্স দিতে চাই। আমি আজকেই উকিলের কাছে যাব। ওকে, চলে যা, এখনই যা। তোর মতো মেয়ে আবিরের যোগ্য না। আমি যদি গতকাল এখানে থাকতাম তাহলে কখনোই তোদের বিয়ে হতে দিতাম না। যখন ভাঙতে পারোই নাই, সেখানে এত কথা না বলে আমার রুম থেকে বের হও। আবির, আমার সাথে চল। আদিবা আবিরের হাত ধরে আবিরকে ওর রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে খাটের উপর বসিয়ে দিয়ে কান্না করতে লাগলো। আবির আদিবাকে কান্না করতে দেখে বলল, আপু কান্না করছো কেন? তুই এই বিয়ে করতে রাজি কেন হলি? তুই জানতি না আমি তোকে কতবার বলছি আমি তোকে পছন্দ করি? তারপরেও তুই রিয়াকে কিভাবে বিয়ে করলি? বিয়ে করলি ভালো কথা, তোর কি অবস্থা করছে একবার দেখছস? আমি তোমাকে সব সময় বড় বোনের নজরে দেখেছি, কখনো অন্য কিছু কল্পনা করতে পারি না। আমি কোথায় অনার্স পড়ি আর তুমি শিক্ষিকা হতে চলছো। ও আমি সিনিয়র আর তুলি তো ছোট, তাই না? উনি আমার 2 বছরের সিনিয়র। না, ওই তোর ছোট হয়। যা তুলির কাছে যা। আমি তো বুড়া, আমাকে কেন ভালোবাসবি তুই? আমার মাথা যন্ত্রণা করছে, প্লিজ আপু। তুই শুয়ে পড়, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। আবির আদিবার খাটে শুয়ে পড়ল।
আবির শীতে কাঁপতে লাগলো। আদিবা ফ্রেশ হয়ে ড্রেস পরে এসেছে দেখে আবির কাঁপছে। আদিবা আবিরের কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখে জ্বর এসেছে। আদিবা কম্বল আর লেপ বের করে আবিরের শরীরের উপর দিয়ে দিল। আদিবা আবিরকে বলল, সকালে কিছু খাইছস? না। আদিবা আর দেরি না করে নিচে চলে গেল। নিচে গিয়ে একটা প্লেটে করে খাবার নিয়ে রুমে চলে আসলো। আবিরের পাশে বসে আবিরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই আবির উঠে অল্প খাবার খেয়ে মেডিসিন খেয়ে নে। আমি খাবো না, আমার ক্ষুধা লাগছে না, আমার অনেক শীত লাগছে। খাবার খেয়ে মেডিসিন নে, তারপর তুই ঘুমিয়ে যা। আবির আদিবার জোড়াজুড়িতে উঠল। আতশোয়া হয়ে বসলে আদিবা আবিরকে খাওয়াই দিতে লাগলো। রিয়া ওইখান দিয়ে যাচ্ছিল, তখনই ওদের দুজনকে একসাথে দেখে বলল, প্রেম তো ভালোই চলছে দেখি। আপু ফালতু কথা বলবে না। চুপ কর, আমার মুখের উপর কথা বললে তোর মুখ আমি ভেঙে ফেলবো। এই তুলি, তুই এখন উকিলের কাছে কেন যাচ্ছিস না রে? যা তাড়াতাড়ি, তোর বন্ধু তো আছে, তাকে বলে তাড়াতাড়ি তোদের ডিভোর্সের ব্যবস্থা কর। হ্যাঁ যাচ্ছি। তুলি চলে গেল। আবিদা আবিরকে খাওয়াই দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হলে আবিরকে মেডিসিন খাওয়াই দিয়ে শুয়ে দেয়। আবিরের সারা শরীর ব্যথা করতে লাগলো। ব্যথায় আবিরের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আদিবা নিচে চলে গেল। নিচে গিয়ে তুলির আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু, আমি আবিরকে বিয়ে করতে চাই। কি বলিস? ঠিক শুনছো, কি ডিভোর্স দিলে আমি আবিরকে বিয়ে করে নেব। দেখো, এক বোন ওর এই হাল করেছে, আবার তুই শুরু করে দিস না। মা মরা ছেলেটা ছোটবেলা থেকে কষ্ট জীবন কেটে গেল। রিয়ার সাথে বিয়ে দিলাম, রিয়া ওর সাথে এমন করলো। ছেলেটার সুখ বলে কিছুই নাই। আম্মু, আমি ওকে ভালোবাসি, আমি আমি ওকে কখনোই কষ্ট দিব না। তোর আব্বু কখনোই মেনে নিবে না। তুই আবিরের 5 বছরের বড় হোস, সেখানে তোর সাথে ওর যায় না। কেন কেন যায় না? হ্যাঁ, রিয়াও তো ওর বড় ছিল, তারপরেও তো তুমি ওর সাথে বিয়ে দিলে, আর আমার বেলায় কেন দিবে না? কারণ তোর বিয়ে আগে থেকেই ঠিক করা হয়ে গেছে। মানে? মানে কিছুই না, রনির সাথে তোর বিয়ে ঠিক করা হয়েছে। রনি মানে? আম্মু, রনি আমার ফ্রেন্ড, এইটাই। বিয়ে ঠিক কিভাবে করো? ওই তোকে পছন্দ করে, ওর বাবা মাকে নিয়ে এসেছিল, তখনই কথা ফাইনাল করা হয়ে গেছে। আমার থেকে না শুনে তোমরা বিয়ে ঠিক করে ফেললে? দেখো, আমি কখনোই রনিকে বিয়ে করব না। আমি আবিরকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তোর কি শরম করে না আমার সামনে এইসব কথা বলতে? না, আমার শরম করে না, আমি ওকে বিয়ে করব, এটাই শেষ কথা। আদিবা রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যায়। আবিরকে কাঁপতে দেখে আদিবা রুমের দরজা লাগিয়ে দেয়। লেপের ভেতর ঢুকে আবিরকে জড়িয়ে ধরে। আবির ঘুমের ঘোরে আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরে। আদিবার বুকে আবিরের নিঃশ্বাস এসে পড়ছিল। আবিরের নিঃশ্বাসের আদিবার নিঃশ্বাস ঘন হয়ে যেতে লাগলো। আদিবার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাবে। আদিবা আবিরকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। আবিরের ঘুম ভাঙতে চমকে যায়। আবির বলে, আপু তুমি এইসব কি করছো? চুপ কর, আমি যা করছি তাই করতে দে, দেখিস তোর শরীর গরম হয়ে যাবে। না আপু, এটা একদম ঠিক হবে না, আমি রুমে যাব, আমাকে ছাড়ো। চুপ, একদম আমাকে আমার কাজ করতে দে। আদিবা আবিরকে শুয়ে দিয়ে আদিবার ঝাঁপিয়ে পড়ল। আবির বাধা দিতে গিয়ে আদিবার শক্তির সাথে পেরে উঠল না। আবির চিৎকার করতে গিয়েও করতে পারল না। আদিবা আবিরের ঠোঁট জোড়া নিজের দখল করে নিল। আবির নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে আদিবার সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। এক পর্যায়ে দুজন ক্লান্ত হয়ে যায়। আদিবা আবিরকে বুকের সাথে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আদিবা বলল, এখন গরম লাগছে? এইগুলো ঠিক হলো না, আমরা অনেক বড় ভুল করে ফেললাম। এই ভুল শুধরানোর জন্য আমাকে বিয়ে করলেই তো পারো। রিয়া তোমাকে ডিভোর্স দিলে আমাকে বিয়ে করে ফেলবে, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু নাই। আচ্ছা থাকো, গোসল করে নেই, আর তুমি শার্ট প্যান্ট পরে নাই। আর তুলির একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। তোমার শরীরের যে ক্ষতগুলো করছে না, আমি ওকে দেখে নিব। না থাক, যা হবার হয়েছে, ওনার কোনো দোষ নাই, উনি রাগের মাথায় করছে। আর উনি বিয়েটা
করতে চাই নাই, জোর করে বিয়ে দিয়েছে। আর ওনার বয়ফ্রেন্ড ওনাকে ব্লক মারছে। এখানে সবার মাথা গরম হয়ে যাবেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওয়াশরুমে যাই। আদিবা আবিরের কপালে চুমু দিয়ে লেপ থেকে বের হয়ে আলমারি থেকে ড্রেস বের করে ওয়াশরুমে চলে গেল। আবির শার্ট প্যান্ট পরে নিল। আবির এই রুমে না থেকে নিজের রুমে চলে গেল। নিজের রুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে খাটে শুয়ে পড়ল। আবির তখন কার কথা ভেবে নিজের উপরে নিজের রাগ হতে লাগলো। আবির রাগে খাটের উপর একটা ঘুষি মারল। আদিবা ওয়াশরুম থেকে এসেছে দেখে আবির নেই। আদিবা বুঝলো আবির ওর রুমে চলে গেছে। আদিবা নিচে গিয়ে সবার সাথে কথা বলতে লাগলো। দুপুরে আবিরের খাবার নিয়ে রুমে গেল। আবিরকে ঘুমাতে দেখে আর ডাক দিল না। আবিরের সৎমা এসেছে, বলল, আদিপা মামুনি, তুমি কি শুরু করেছো? ওর জন্য কে এত কিছু করছো? কিছু বলবেন? তাহলে আসতে পারেন। আবিরের সৎমা চলে গেল। আদিবা আবিরের পাশে বসে থেকে আবিরকে দেখতে লাগলো। আবিরের গালে হাত বুলিয়ে দিতে আবিরের ঠান্ডা কিছু স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল। আবির জ্বরের কারণে চোখের পাতা তুলতে পারছিল না। অনেক কষ্টে চোখের পাতা খুলতে দেখে আদিবা ওর দিকে তাকিয়ে আসে। কিছু বলবে? দুপুরে খাবার খাবি না? ওঠে, আমি খাবার খাওয়াই দেই। আদিবা আবিরকে জোর করে খাওয়াই দিয়ে মেডিসিন খাওয়াই দিয়ে চলে গেল। আবির আবার শুয়ে থাকে। রাতের দিকে আদিবা ওর খাবার খাওয়া দিতে আসে। জোর করে খাওয়াই দিয়ে মেডিসিন খাওয়াই দিয়ে নিচে চলে যায়। আদিবা খাবার খেয়ে আবার আবিরের রুমে গিয়ে দেখে ওর শরীর শীতে কাঁপছে। আদিবা আবিরের লেপের ভিতর ঢুকে আবিরকে জড়িয়ে ধরে। আবির আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরে রাত গভীর হতে আদিবা নিজের আর কন্ট্রোল করতে না পেরে আবার আবিরের উপর ঝাঁপিয়ে পড়ে। এভাবে দুদিন কেটে গেল। আবির এখন আদিবার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ে। সকালে যখন আদিবা খাবার নিয়ে আবিরের রুমে এসেছে দেখে আবিরের জ্বর কমছে না, তখন আদিবা বলল, আবির, তোমার তো জ্বর কমছেই না। আজকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। তুমি খাবারটা খেয়ে নাও, ডাক্তারের কাছে নিয়ে যাব। না, সমস্যা নাই, আমি কিছু খাবো না। তুমি যাও, আমাকে শুয়ে থাকতে দাও। জ্বর কমে যাবে, চিন্তা করো না। চুপ থাকো, আমি এখনই আব্বুকে বলি। আদিবা উঠে নিচে গিয়ে ওর আব্বুকে বলল, আব্বু, আবিরের অনেক জ্বর। আমার মনে হয় হসপিটালে ওকে নিয়ে যাওয়া উচিত। চল আমার সাথে দেখি। ভাই, তুলিকে আমার ছেলে বিয়ে করতে চাইলো না, আমরা জোর করে বিয়ে দিলাম। আর দিন শেষে কি হলো? আমার ছেলে কি অবস্থা করলো? আমি কি বুঝছি ও এমন কাজ করবে? আমি ভেবেছিলাম ওদের বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু এইটার উল্টা হবে। আমি কি জানতাম আবির কেমন পুরুষ, নিজের বউকে সামলাতে পারে না। আব্বু, সাবধানে কথা বলো। তুমি ভালো করে জানো আবির কেমন, ওই মেয়েদের সাথে কিভাবে চলাফেরা করে। ওই মেয়েদের সম্মান করার জন্য এত অত্যাচার করার পর কাউকে কিছু বলে না। আর তুমি এত বউ সামলাতে পারলে আম্মুর মুখের উপর কথা বলতে পারো না কেন? আদিবা, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ভুলে যাও না উনি তোমার আব্বু। আমি ভুলি নাই, যা সত্যি তাই বললাম। যাই হোক, আবিরকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমাকে কেউ সাহায্য করলে করো, না হলে আমি একাই ওকে নিয়ে যাব। আদিবা কথাটা বলে চলে গেল। আদিবার সাথে আবিরের আব্বু, তুলির আব্বু আম্মু গেল। সবাই আবিরকে ধরে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে গেল। আবিরকে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। 8 দিন পর আবির সুস্থ হয়ে বাড়িতে আসে। বাসায় আসলে তুলি আবিরকে বলে, ওই ওই তো আবির চলে এসেছে। শোন, এই পেপারগুলো তো সাইন করে দে। অনেক কষ্টে 8 দিনের ভেতরে পেপারগুলো বানাইছি। তাড়াতাড়ি আমাকে মুক্ত করে দে, আমি রাতুলকে বিয়ে করে নিব। ঠিক আছে, দেন। আবির তুলির কাছে গিয়ে পেপারগুলো হাতে নিয়ে এক এক করে সাইন করে দিতে লাগলো। সাইন করে দিয়ে তুলির হাতে দিল। হাতে দিয়ে আবির বলল, আব্বু, বড় আব্বু, আপনাদের কথা মতো বিয়ে করেছিলাম। আপনার মেয়ের ইচ্ছে, ডিভোর্স দিয়ে দিলাম। এখন আমি আপনাদের আমার ইচ্ছেটা জানাতে চাই। চাচ্চু, আমি এই বাড়িতে চলে যাব। আমি আর কারো বোঝা হয়ে থাকতে চাই না। আমি আর কারো খেলনার পাত্র হতে চাই না। যে যেমন পারবে আমাকে নিয়ে খেলবে, আর খেলা শেষ হলে আমাকে ছুঁড়ে ফেলে দিবে।
না, আর এইসব সহ্য করা সম্ভব না। আর আব্বু, আমি আপনার ছেলে, তাই আপনার কথাতে বিয়েও করেছিলাম। এখন আর আপনি আমার উপরে অধিকার খাটাতে আসেন না। আমার লাইফ আমি বুঝবো কোনটা আমার জন্য ভালো, কোনটা খারাপ। আবির কোথায় যাবে? আর আদিবা আপু, তুমি আমার জন্য যা করছো, আমি এই ঋণ কখনো ভুলতে পারবো না। আমি নিজের যেদিন প্রতিষ্ঠান করে আসব, সেই দিন সবার প্রথম আমি তোমার সাথে দেখা করতে চাই। আবির পাগলামি করো না। আমি পাগলামি করছি না, আমি সত্যি এই বাড়ি থেকে চলে যাব। সবাই ভালো থাকো, সুখে থাকো। আর বড় আম্মু, আমাকে ক্ষমা করে দিয়েন। আপনাকে কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। পাগল হয়ে গেছিস? কোথাও যেতে পারবি না। তুই এই বাড়ির ছেলে, এটা তোর বাড়ি। তুই এই বাড়িতে না থাকলে কে থাকবে? আমি এই বাড়ির কেউ না, আর ওইটা আমার বাড়ি না। এটা বড় আব্বুর বাড়ি। আমি তো মাত্র আশ্রয় নিয়েছিলাম আপনাদের কাছে। যাই হোক, আমার সময় নাই, আমাকে বের হতে হবে। আবির কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমে চলে গেল। আর তুলি জোরে জোরে হাসতে হাসতে বলল, চাচু, তোমার ছেলে এত নাটক কেমনে করে? আল্লাহ, ও নাটক দেখে আমি সত্যি অবাক। জানো রাতুল, ওকে বাসর ঘরে তখন লাঠি দিয়ে পিটাইছিলাম। ওই একটা কথাই বলে নাই, বোবার মতো মার খেয়ে গেছে। পাগল ছাগল। এত মারার পরও আবার আমাকে বলে তোমার সাথে আমাকে এক করে দিবে। যত সব নাটক। আমার এখন এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তুলির কথা শুনে আদিবার রাগ উঠে গেল। আদিবা তুলির গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। আবিরের নামে আর একটা কথা বললে তোর জিভ কেটে নিব। ওই আবিরের জন্য তুমি আমার গায়ে হাত তুলতে পারলে? যার জন্য অত করছো সেই তো তোমাকে ছেড়ে চলে যাবে বলছে। এইসব করে কোনো লাভ নাই। আবির তুলির কথা শুনে আদিবার কাছে গিয়ে বলল, তুমি চিন্তা করো না, আমি একদিন তোমাকে নিতে আসব। সেদিন আমি তোমাকে বউ করে নিয়ে যাব। তুমি আমার জন্য অপেক্ষায় থেকো। আর যদি কাউকে ভালো লেগে যায় তাহলে তুমি তাকে বিয়ে করে ফেলতে পারো। আবির, তুমি কিন্তু বেশি করে ফেলছো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এত কিছু জানার পরও কেন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমাকে এই বাড়ি থেকে বের না হলে আমি কখনো উন্নত করতে পারবো না। সবার অপমান, অবহেলা আর সহ্য হচ্ছে না। আদিবা আবিরকে সবার সামনে জড়িয়ে ধরে বলে, না, আমি তোমাকে চলে যেতে দিব না। আমি তোমাকে ভালোবাসি, কতবার বলবো। আর তুমি যদি চলে যাও তাহলে আমাকে বিয়ে করে চলে যাও। আমি তোমার স্ত্রী হয়ে সারা জীবন থাকতে চাই। আমি অন্য কারো স্ত্রী হতে পারবো না। পাগলামি করো না, আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না। তাহলে আমি যেতে দিব না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি আত্মহত্যা করব। আত্মহত্যা কথা শুনে আবিরের রাগ উঠে গেল। আবির আদিবাকে সরিয়ে দিয়ে বলল, উফ, এই কথা শুনলে মাথা গরম হয়ে যায়। আত্মহত্যা করতে করে কি হবে? যত সব ফালতু হুমকি দাও। যাও আত্মহত্যা করো গা, আর কি যায় আসে? আমি হুমকি দিচ্ছি না, আমি সত্যি এই কাজটা করব বলে দিলাম। পড়লে করো, যাও সাহস থাকলে। চাচাও যেমন করে আমার ভাতিজিও এক হুমকি দেওয়া শুরু করছে। যাও তো করো গা, আমিও দেখতে চাই কিভাবে আত্মহত্যা করো। সত্যিই দেখতে চাও? ওয়েট। আদিবা কথাটা বলে খাবারের টেবিলের উপর থেকে ফল কাটার চাকু নিয়ে এসেছে, গলায় ধরে বলল, ওকে, ভালো থাকো, নিজের যত্ন নিও। আদিবা যেই গলায় পোজ দিতে যাবে, সাথে তুলির আম্মু আব্বু চিৎকার দিয়ে বলল, আদিবা, পাগলামি করিস না। ওইটা কিন্তু ধারালো ছুরি, গলা কিন্তু কেটে যাবে। আপু, এই 420 ছেলের জন্য নিজের জীবন দিবে? আপু, চুরিটা রাখ বলতেছি। সবাই আমাকে ক্ষমা করে দিও। আদিবা কথাটা বলে চোখ বন্ধ করে যেই পোজ দিতে যাবে, সাথে সাথে আবির দৌড়ে গিয়ে ওর হাত থেকে চাকু ফেলে দিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, ওই পাগল হয়ে গেছে, আমি তো জাস্ট রাগের মাথায় বলছি। তাই বলে সত্যি করে ফেস দিতে হবে ওকে? চলো, আমি তোমাকে বিয়ে করব। আদিবা আবিরের কথা শুনে খুশিতে কান্না করে আবিরকে জড়িয়ে ধরে। আবির আদিবাকে ছেড়ে দিয়ে বলল, বড় আব্বু, আমি আদিবাকে বিয়ে করতে চাই। আপনাদের কথায় একজনকে বিয়ে করছি, এখন আমার নিজের ইচ্ছা আমি ওনাকে বিয়ে করতে চাই। কিন্তু রনির সাথে তো আদিবার বিয়ে ঠিক করা হয়েছে। আমি না করে দিয়েছি, আমি ওকে বিয়ে করব না। আমি ওকে বলে দিয়েছি আমি আবিরকে ভালোবাসি।
তোর আম্মু যা বলবে তাই। ওদের দুজনের যখন একে অপরকে ভালোবাসে সেখানে বিয়ে দিতে আমাদের সমস্যা নেই, কিন্তু হ্যাঁ কোনোদিন যদি জানতে পারি তোদের মধ্যে সমস্যা হয়েছে তাহলে তোদের খবর আছে। আমি কখনোই আবিরকে কষ্ট দিব না। আর আবির, তুমি কি আমার হাত শক্ত করে ধরে রাখবে, নাকি আমাকে মাঝপথে ফেলে চলে আসবে? অন্য কাউকে ভালো লাগলে তার সাথে চলে যাবে না তো? তুমি আমার স্ত্রী হয়ে গেলে সেখানে তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবা কোনো প্রশ্ন আসছে না। আমার তোমার উপরে বিশ্বাস আছে। ওদের কথা অনুযায়ী কাজী হুজুরকে ডেকে আনে। রাতুলের বাবা মাও চলে আসে। তারপর আবির আদিবার বিয়ের পর রাতুল আর তুলিরও বিয়ে পড়িয়ে দেয়। আদিবা খুশি হয়ে আবিরের হাত ধরে আছে। কাজী আর হুজুরকে বিদায় দিয়ে দিল। আবির আদিবাকে বলল, আমার তো ট্রেন চলে গেল। এখনো ট্রেন ট্রেন করছো কেন? কোথাও যাওয়া যাবে না, আর তোমাকে ইনকাম করতে হবে না। 5 দিন পর আমি স্কুলে জয়েন হব। তোমার পড়াশোনার সব খরচ আমি একাই চালাতে পারবো। না, আমার নিজের পায়ে দাঁড়াতে হবে। বউয়ের টাকায় বসে খেতে পারবো না। ওদের কথা শুনে তুলি রাতুলকে বলল, জান, তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি পড়াশোনা তো আর 1 বছর আছে, তারপর শিক্ষকতা করব। তখন আমি তোমাকে বসিয়ে খাওয়াবো। আমি ইনকাম করব, তুমি পায়ের উপর পায়ে তুলে বসে খাবে। আর আমার আব্বুর টাকার তো অভাব নাই। ওকে জান, এর জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। ওকে আবির, তোমাকে তোমার মতো আমি ছেড়ে দিলাম। তুমি নিজের পায়ে দাঁড়াও, অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। আবির কিছু বলতে যাবে তখনই ওর ফোনে কল আসে। আবির কলটা রিসিভ করে বলল, দুঃখিত দোস্ত, আমি ট্রেনটা ধরতে পারি নাই। 2টা ট্রেন ধরবো। ওকে, তাহলে সাবধানে আসিস, আমি চলে গেলাম। ওকে, তুই বাসায় যা, আমি যখন যাই তোকে ফোন দিব। ওকে। রাকিব ফোনটা কেটে দিল। আবির তুলির আব্বুর দিকে তাকিয়ে বলল, বড় আব্বু, আমি তো আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। তারপর আপনার কাছে একটা অনুরোধ, আমার স্ত্রীকে 1 বছর আপনাদের এখানে রেখে যাব। 1 বছর এসেছে, আমি আমার কাছে নিয়ে যাব। এসব কি বলিস? আদিবা আমার মেয়ে, আর তুমি আমার ভাইয়ের ছেলে হলেও আমারও তো সন্তান হোস। সেখানে ঋণ বলছিস কেন? আর তুই কোথায় যাবি? কোথায় যাব এখন কিছু বলতে পারবো না, সময় আসলে বলবো। আচ্ছা আদিবা, আমার হাতে এখনো 3 ঘন্টা সময় আছে। এই 3 ঘন্টা আমি তোমার সাথে ঘুরতে চাই। তুমি কি রেডি হয়ে আসতে পারবে? আবির, না গেলে হয় না? না, হই না। যাও, রেডি হয়ে আসো। আমি তোমার জন্য বাহিরে অপেক্ষা করছি। আবির ওর লাগেজটা রুমে রেখে আসলো। তারপর নিচে এসেছে, সোফায় বসে আদিবার জন্য অপেক্ষা করতে লাগলো। যার যার মতো তার তার রুমে চলে গেল। আবির বসে থেকে আদিবার অপেক্ষায় করতে করতে যখন আবির সিঁড়ির দিকে তাকায়, আদিবাকে দেখে চোখ নামাতে পারল না। আদিবাকে শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। আবির এক পলকে তাকিয়ে আছে। রাতুল আর নিচে নামতে গিয়ে আবিরকে আদিবার দিকে তাকিয়ে থাকতে দেখে তুলি মুখ ভেঙচি দিল। আদিবা আবিরের কাছে এসেছে, বলল, ওই কি দেখছো? আবির উঠে আদিবার হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে এসেছে। হালকা করে নিজের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে আলতো করে ঠোঁটে কিস করলো। আদিবা তো লজ্জায় আবিরের বুকে মুখ লুকালো। আর ওইদিকে তুলির রাগ উঠে গেল। রাতুলের দিকে তাকিয়ে বলল, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো। জান, তোমাকে না অনেক সুন্দর লাগছে। এইভাবে তোমাকে বাহিরে নিয়ে যেতে ভয় লাগছে, যদি কেউ নজর দেয়। দূর পাগল, ভয়ের কি আছে? আমি তো শুধুমাত্র তোমার, আর সারা জীবন তোমারই হয়ে থাকবো। আচ্ছা, আমাকে ছাড়ো। কেউ চলে আসলে লজ্জায় পড়তে হবে। ছাড়তে ইচ্ছে করছে না। আচ্ছা চলো, দেরি হয়ে যাচ্ছে। আবির আদিবার কপালে চুমু দিয়ে আদিবার হাত ধরে বের হয়ে গেল। আর এইদিকে তুলির অনেক জেলাসি হলো, কিন্তু রাতুলকে বুঝতে দিল না। রাতুলের সাথে বের হলো। তুলি আর রাতুলও আবির আর আদিবার পেছন পেছন রিক্সা নিয়ে যেতে লাগলো। কি ব্যাপার জান, ওদের পিছু পিছু কেন যাচ্ছি আমরা? কই ওদের পেছনে যাচ্ছে? আমরা যেখানে ঘুরতে যাব সেখানে এখন ওরা যাচ্ছে, আমি কি করব? তাহলে আমরা অন্য কোথাও যাই। না, ওইখানে ভিউটা সুন্দর বেশি। তুলির কথা শুনে রাতুল আর কিছু বলল না। আবিরের একটা হাত জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা দিয়ে আদিবা আর আবির রিক্সা করে যেতে লাগলো। রিক্সা থেকে নেমে গাড়ি ভাড়া দিয়ে একটা লেকের পাশে গিয়ে বসলো। আদিবাকে বসিয়ে দিয়ে বলল, তোমার বরের তো তেমন টাকা নাই যে দামি রেস্টুরেন্টে নিয়ে যাবে।
যখন টাকা হবে তখন তোমার সব স্বপ্ন পূর্ণ করব। এখন বলো কি খাবে, ফুচকা নাকি চটপটি নাকি কি? তোমার যেটা ভালো লাগে ওইটাই নিয়ে আসো। আবির ওইখান থেকে গিয়ে চটপটি 1 প্লেট কিনলো, সাথে বাদাম, চকলেট আর কয়েকটা খাবার কিনে আদিবার কাছে গেল। আদিবার কাছে দিলে আদিবা বলল, এত কিছু কিনছো কেন? এত কিছু কিভাবে খাবো? ধুর, এখানে অল্প তো খেতে পারবে, আস্তে আস্তে খেতে থাকো। আমাকে একটু তোমার খাওয়া দেখতে দাও। আমি নিজের হাতে খেতে পারবো না। আবির আদিবার কথা শুনে হেসে ফেলল। আবির ওর পাশে বসে চটপটি খাইয়ে দিতে লাগলো। আর এইদিকে তুলি কিছু দূরে বসে আছে। ওদের ভালোবাসা দেখে তুলির খুব রাগ হতে লাগলো। আবির আর আদিবা কথা বলছে আর হাসছে। আবির ওর ফোন বের করে অনেকগুলো পিক উঠিয়ে নিল। আবির একটা মানুষকে বলে ওদের দুজনের পিক তুলে নিল। পিক তুলে ওরা ওইখান থেকে চলে গেল। তারপর আর কয়েক জায়গায় ঘুরে বাসার দিকে আসতে লাগলো। আদিবা আবিরকে বলল, পিকগুলো আমাকে দাও। ওয়েট, দিচ্ছি। আবির আদিবাকে সব পিকগুলো দিয়ে দিল। বাসায় গিয়ে আবির ওর রুমে চলে গেল। ব্যাগটা নিয়ে আদিবার রুমে গেল। গিয়ে দেখে আদিবা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। আবির আদিবাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আদিবা ওর হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। আদিবা চোখ বন্ধ করে নিল। আবির আদিবার ঘাড়ে নাক ডুবিয়ে দিল। আদিবার পিঠে ঠোঁটের স্পর্শ দিতে লাগলো। আদিবা ঘুরে উঠে আবিরকে জড়িয়ে ধরল। আবির আদিবার গলায় কিস করতে লাগলো। আস্তে আস্তে ঠোঁটের দিকে যেতে নেবে। যেই ঠোঁটে কিস করতে যাবে তখনই তুলি বলে উঠল, আপু! সাথে সাথে আবির আদিবাকে ছেড়ে দেয়। তুলি দরজার কাছে দাঁড়িয়ে বলল, সরি সরি সরি, আমি বুঝতে পারি নাই। আচ্ছা তোমরা থাকো, আমি আসছি। কি জন্য এসেছিস সেটা বল। আমি ডাকছিল, তাই ডাকতে এসেছিলাম। ও আচ্ছা, তুই যা, আমি আসছি। তুলি রাগে গজগজ করতে করতে চলে যেতে নিল। আবির আদিবাকে আবার নিজের কাছে টেনে ঠোঁটে কিস করতে যাবে। আবার তুলি এসেছে, বাধা দেয়। আদিবা রেগে বলল, এই সমস্যা কি তোর বলতো? আমি বলছি না পরে যাব। যা তো এখান থেকে, মেজাজটা গরম করে দেয়। তুলি আদিবাকে কিছু বলতে গিয়ে বলল না। তুলি চলে গেল। আবির আদিবার কপালে চুমু দিয়ে বলল, জান, আমাকে এখন চলে যেতে হবে। তুমি নিজের খেয়াল রেখো আর আমার জন্য অপেক্ষা করো। আর আমাকে নিয়ে টেনশন করো না। আর তুমি ছাড়া আমার লাইফে কেউ আসবে না, তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি। জান, না গেলে হয় না। জান, আমার তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। জান, তুমি যাও না, আমার খুব কষ্ট হচ্ছে। আদিবা আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আবির আদিবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, জান, আমারও তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমি এত ভালো সুযোগ হাতছাড়া করতে চাই না। আমাকে ক্ষমা করে দিও জান, প্লিজ। যাওয়ার সময় এভাবে কান্না চোখে আমাকে বিদায় দিও না। তোমার মুখে হাসি দেখে চলে যেতে চাই। আমি আর কান্না করব না। এ দেখো, আমি কান্না করছি না। আদিবা কথাটা বলে জোরে জোরে কান্না করতে লাগলো। আবিরকে জড়িয়ে ধরে আবির কিভাবে শান্ত করবে বুঝতে পারছে না। আবির অনেক কষ্টে আদিবাকে বুঝিয়ে নিল। তারপর নিচে গেল। আদিবা এখনো আবিরকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। আবির তুলির আম্মুকে বলল, বড় আম্মু, আপনি একটু আদিবাকে বোঝান না। ওই আমার কোনো কথাই শুনছে না, খালি কান্না করে যাচ্ছে। আবির, কোথায় যাবি তুই? সেটা কেন বলছিস না? আর আমাদের ব্যবসার সব তো তোর, কেন তুই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিস? দেখ, এইসব মাথার ভূত নামিয়ে ফেল। তোকে কোথাও যেতে হবে না, তুই আমাদের সাথে থাক। হ্যাঁ আবির, তুই কোথায় যাবি? প্লিজ পাগলামি করিস না। আমি তোকে হয়তো ভালোবাসা দিই নাই, কিন্তু আবির, তুই আমার সন্তান। আমি একটু হলেও তোকে ভালোবাসি। তোর কোনো ক্ষতি হোক এটা আমি কখনোই চাই না। তুই প্লিজ যাস না আমাদের ছেড়ে। আমি সারা জীবনের মতো তো আর চলে যাচ্ছি না, আমি 1 বছর পর ফিরে আসব। এখন আমাকে যেতে হবে। আবির, ভালো করে ভেবে দেখিস, রাগের বশে এমন কোনো কাজ করিস না যেখানে সারা জীবন পস্তাতে হয়। বড় আব্বু, আমার উপরেই বিশ্বাস রাখতে পারেন। এমন কোনো কাজ করতে যাচ্ছি না যে আপনাদের মান সম্মান যাবে। আচ্ছা, আমার সময় হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। সবাই ভালো থেকো। আর আদিবা, আমাকে ছাড়ো। আবির আদিবাকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে ওর কপালে চুমু দিয়ে সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আবির এখান থেকে সোজা স্টেশনে চলে গেল। ট্রেন আসতে 10 মিনিট লাগবে। আবির আদিবাকে কল দিয়ে ওর সাথে কথা বলতে লাগলো।
আরোকে বুঝাতে লাগলো 10 মিনিট পর ট্রেন আসলে। আবির ট্রেনে উঠে পড়ে। আদিবার সাথে কথা বলে সারা রাত পার করে দিল। আবির ট্রেন থেকে নেমে আদিবার ফোন কেটে দেয়। ওর বন্ধু রাকিবকে কল দিয়ে আসতে বলে। রাকিব আসলে আবিরকে নিয়ে চলে যায়। 1 বছর পর। কি রে আপু, তোর জামাই এসেছে? 1 বছর পর নাকি আসবে? 1 বছর তো চলেই এসেছে, কই আজও তো আসলো না। আর ওই এসেছে কি করবে? এসেছে যখন জানতে পারবে তুই কার না কার বাচ্চা পেটে নিয়ে বসে আছস। তুলি একদম চুপ কর। আমি কতবার বলবো এটা আমার আর আবিরের সন্তান? আপু রাখ তোর মিথ্যে কথা, এবার বন্ধ কর। তোর কি মনে হয় আমরা বাচ্চা যে তুই যা বুঝাবি তাই বুঝবো? আবিরের সাথে তোর কোনো বাসুরই হয় নাই। আবিরের সাথে বিয়ে হলেই ওই তোকে নিয়ে ঘুরতে গেছিল, ওইখান থেকে এসেছে চলে যায়। এখন আব্বু আম্মু আছে, আর কিছু বললাম না, এখন ওর সময় আছে। সত্যি করে বল এই বাচ্চার বাবাকে। আব্বু তোমার মেয়েকে চুপ করতে বলবে? আমার কিন্তু এখন রাগ হচ্ছে। তুলি মামুনি তো খারাপ কিছু বলে নাই। আসলেই তো আবির তো আসে নাই, তারপরও কিভাবে আবিরের বাচ্চা হিসেবে পরিচয় দিতে চাও? দেখেন কাকি, আমার মাথা খারাপ করবেন না। আমি একবার বলছি যখন এইটা আমার আর আবিরের সন্তান, তার মানে এইটা আমার আর আবিরের বাচ্চা। আচ্ছা তুই কিভাবে এটা বলিস? দেখ আদিবা, তুই আমার সন্তান, তাই আমাকে মিথ্যা বলিস না। এটা কার বাচ্চা সত্যি করে বল। আম্মু, তুমিও আমাকে এই কথা বলছো? তুমি একজন মা হয়ে আমাকে এইভাবে বলতে পারলে? আদিবা কান্না করতে করতে নিজের রুমে গেল। তুলি ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, আদিবা আপুর দিকে খেয়াল রাখা লাগবে। কোন ছেলে যে এত বড় সর্বনাশ করেছে কে জানে। আমার মনে হয় আপুর কোনো ফ্রেন্ডের মধ্যে কেউ একজন এই বাচ্চার বাবা। আম্মু, যেইভাবে হোক এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে হবে, তা না হলে সমাজের মানুষ জানবে আপুকে নিয়ে যা না তাই বলবে। এই চুপ করবে? তোমরা এত কথা কেন বলছো? চুপ কি করব? যেভাবে হোক এই বাচ্চা নষ্ট করে ফেলতে হবে। আমিও তাই ভাবছি, যেভাবে হোক আদিবাকে বুঝিয়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আপুকে চেক আপ করানোর জন্যই নিয়ে যেতে হবে। তাহলে আগামীকাল নিয়ে যাও। হ্যাঁ, তাই করতে হবে। দেরি করলে পরে আরো সমস্যা হবে। যত তাড়াতাড়ি ওকে নিয়ে যেতে হবে। ওকে আম্মু, আমি রুমে গেলাম। আগামীকাল তাহলে নিয়ে যাব আমরা দুজন মিলে। আচ্ছা। তুলি রুমে চলে গেল। আর এইদিকে আদিবা খাটের উপর শুয়ে থেকে কান্না করতে লাগলো আর বিড়বিড় করে বলতে লাগলো, আবির কোথায়? তুমি কেন আসছো না? আমি যা নিতে পারছি না। কিভাবে সবাইকে বুঝাই যে তোমার সাথে বিয়ের আগে আমার সব হয়ে গেছে? আবির কোথায় তুমি? তোমাকে যে বড্ড মনে পড়ছে। আদিবা কথাগুলো বলে কান্না করতে লাগলো। দুপুরের দিকে তুলি আর ওর আম্মু এসেছে। আদিবাকে বলল, আদিবা চল, আজকে হসপিটালে যাব, চেক আপ করা দরকার, আর ডেটও জানিয়ে আসা দরকার। আমি একাই যাব, তোমাদের যেতে হবে না। তোমরা তো আমার সন্তানকে অবৈধ ভাবো, সেখানে হঠাৎ আবার আমাকে চেক আপ করাতে নিয়ে যেতে চাচ্ছ কেন? আমি তোর মা, আর আমার সন্তানে কোনটা ভালো হবে আমাকে সেইটাই করতে হবে, তাই না? আমি তো আর তোকে ফিরে দিতে পারি না। তুই যেমন হোস আমার তো পেটের সন্তান, তাই না? আম্মু বিশ্বাস করো, এটা আমার আর আবিরের সন্তান। হ্যাঁ, বিশ্বাস করেছে। এখন চল আমাদের সাথে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়। ওকে, তোরা যা, আমি আসছি। তুলি আর ওর আম্মু রুম থেকে চলে গেল। আদিবা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখে আবিরের সৎ মা তুলি ওর আম্মু বসে আছে রেডি হয়ে। আদিবাকে দেখে ওরা আদিবাকে নিয়ে যেতে লাগলো। আদিবা গাড়ির ভেতরে বসে আছে, পাশে তুলি আর ওর আম্মু বসে আছে। তুলি আদিবার দিকে তাকিয়ে ভাবলো, আমি তো জানি এটা তোর আর আবিরের বাচ্চা আপু, কিন্তু আপু আমার যে এত সুখ সহ্য হচ্ছে না, আমি কখনো মা হতে পারবো না। সেখানে আমি তোকেও মা হতে দিব না। তুলি কথাগুলো ভেবে মুচকি হাসতে লাগলো। আদিবা পেটে হাত দিয়ে ভাবতে লাগলো, যেখানে তোর আব্বুর সাথে হসপিটালে যাওয়ার, সেখানে তোর খালামণি, দাদিমা, নানুর সাথে যেতে হচ্ছে। তোর আব্বু আসলে দেখিস আমি কি ঝগড়াটাই না করি। 1 বছর পার হয়ে গেল, তাও তোর আব্বু আসছে না। তোর আব্বু একটুও বোঝে না আমাকে। হসপিটালের সামনে নেমে 4 জন হসপিটালের ভেতরে গেল। ভেতরে তুলিকে ওর আম্মু বলল, শোন তুলি, তুই আর তোর আপু এখানে দাঁড়িয়ে থাক, আমি ডাক্তারের সাথে একটু কথা বলে আসছি। আচ্ছা যাও।
তুলির আম্মু আর আবিরের সৎ মা ভেতরে চলে গেল। আদিবা আর তুলি সামনে বেঞ্চিতে বসে আছে। হঠাৎ করে ওদের সামনে দিয়ে একটা রক্তমাখা একটা ছেলেকে নিয়ে গেল। তাড়াতাড়ি করে ছেলেটাকে কেবিনে শুয়ে দিয়ে একটা ছেলে ডাক্তারকে ডাক দেওয়ার জন্য দৌড়ে এসেছে। দেখে রিয়া আর তুলি বসে আছে। আদিবা কণ্ঠটা চিনতে পেরে সামনের দিকে তাকিয়ে আবিরকে দেখে উঠে দাঁড়ালো। তুলি আবিরকে দেখে চমকে উঠল। আদিবা কিছু বলতে যাবে, আবির তখনই ডাক্তারের কেবিনের ভেতর ঢুকে পড়ে। এখানে দেখে ওর সৎ মার তুলির আম্মু। ওরা দুজনেই তো আবিরকে দেখে অবাক। আবির কারোর সাথে কথা না বলে বলল, ডাক্তার আমার সাথে তাড়াতাড়ি আছেন, একটা রোগীর অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি আসেন। আবিরের সাথে ডাক্তার যেতে লাগলো। আদিবা আবিরকে কিছু বলতে যাবে, আবির আদিবার কপালে চুমু দিয়ে বলল, যান আমি আসছি, এসে কথা বলছি, ওয়েট করো একটু। আবির ডাক্তারকে নিয়ে ওই ছেলেটার কেবিন দেখিয়ে দেয়। আবির ওই ছেলেটার সাথে থাকা ওর বন্ধুকে বলল, আমি তাহলে এখন আসছি, কোনো দরকার হলে আমাকে ফোন দিও আর ওনার ফ্যামিলিকে খবর দিও। ছেলেটা আবিরকে ধন্যবাদ দিল। আবির ওর এখান থেকে সোজা আদিবার সামনে গিয়ে দাঁড়ালো। আদিবা তো আবিরকে দেখে কান্না করতে করতে ওর বুকে কিল ঘুষি দিতে লাগলো। আবির ওকে বুকে জড়িয়ে বলল, সরি জান, আমি বাসায় যাব। হঠাৎ করে ওই ছেলেটা আমার চোখের সামনে বাইক অ্যাক্সিডেন্ট করে, যার কারণে উপায় না পেয়ে হসপিটালে নিয়ে আসছি, না হলে কখন বাসায় চলে যেতাম। প্লিজ জান, রাগ করো না। আসতে কে বলছে? হ্যাঁ, না আসলে তো ভালো হতো। বাবা সরি তো, আর তোমাকে রেখে কোথাও যাব না, যেখানে যাব তোমাকে নিয়ে যাব। আচ্ছা আমাকে ছাড়ো। আবির আদিবাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ওর সৎ মা আর তুলির আম্মুর দিকে তাকিয়ে বলল, আপনারা কেমন আছেন? ভালো, তুই কেমন আছোস? আর এতদিন কোথায় ছিলি? সব বলবো, বাসায় চলেন। আর আপনারা এখানে কি করেন? আবিরের কথা শুনে সবাই চমকে যায়। আবিরকে কি বলবে বুঝতে পারে না, কিন্তু আদিবা লজ্জামাখা কণ্ঠে আবিরের দিকে তাকিয়ে বলল, ইয়া মানে? আবির, আমি মা হতে চলেছি আর তুমি বাবা হতে চলেছো। আদিবার কথা শুনে আবির অবাক হয়ে বলল, কি বলছো কি? আমি বাবা, তুই মা হতে চলছো? হ্যাঁ, তুমি চলে যাওয়ার 5 মাস পর আমি জানতে পারি, কিন্তু তুমি তো ছিলেই না। কতবার তোমার ফোনে কল দিয়েছি, তোমার ফোন তো বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ। আবির আদিবার কপালে চুমু দিয়ে বলল, যাক, বাসায় এসেছে, সুসংবাদ শুনবো ভাবতেও পারি নাই। আচ্ছা তা এখন কি করবে চলো, আমার পরিচিত একটা ডাক্তার আছে, তার কাছে নিয়ে যাচ্ছি। চেক আপ করা লাগছিল। কি বাবু, সেটা চেক করতে চাইছি। ও আচ্ছা, এই ব্যাপার। না থাক, আমার যে সন্তান আসবে তাতে আলহামদুলিল্লাহ, আমার আগে থেকে এসব জানতে হবে না। চলো বাসায় যাই, বড় আম্মু চলেন বাসায় যাই। আবির আর আদিবার কথা শুনে তুলি বাদে ওরা দুজন অবাক হয়ে গেল। তুলির আম্মু আর আবিরের সৎ মা ভেবাচাকা খেয়ে ওদের সাথে যেতে লাগলো। হসপিটালের বাইরে গিয়ে আবিরের বন্ধু রাকিব আবিরকে দেখে গাড়ি থেকে নেমে বলল, কিরে ছেলেটার কি অবস্থা? কেবিনে রেখে এসেছি, ওর ফ্যামিলিকে ফোন দিতে বলছি, ওর বন্ধু দিয়ে দিবে, আর সমস্যা হলে আমাকে ফোন দিতে বলছি। তোর সারা শরীরে তো রক্ত মেখে গেছে। আচ্ছা তাড়াতাড়ি চল, তোর ফ্যামিলির সাথে দেখা করে বাসা ঠিক করতে হবে কিন্তু। উনি কে? গাড়িতে ওঠো, তারপর সব বলছি। বড় আম্মু আপনি গাড়িতে ওঠেন। আমাদের গাড়ি নিয়ে এসেছি। সমস্যা নাই, ড্রাইভারকে চলে যেতে বলে তো হলো। ড্রাইভার ভাই তুমি গাড়ি নিয়ে যাও, আমরা আসছি। আবিরের কথা মতো ওরা গাড়িতে উঠে বসলো আর রাকিব ড্রাইভারের পাশে গিয়ে বসলো। আবির পেছনে ঘুরে বলল, আমার ভুল না হলে আপনি আবিরের বড় আম্মু আর আপনি আবিরের প্রিয় মানুষ। ওই চুপ কর। আচ্ছা তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই। বড় আম্মু আদিবা, এটা আমার বেস্ট ফ্রেন্ড রাকিব। আর রাকিব তুই তো সবাইকে চেনস। পরিচয় হয়ে সবাই টুকটাক কথা বলতে লাগলো। বাসায় পৌঁছে গিয়ে রাতুল হুট করে এসেছে। তুলির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তোকে সেই কখন থেকে কল দিচ্ছি, কল রিসিভ করার প্রয়োজন মনে করস না নাকি? তোর কাছে আমার কোনো মূল্য নাই তাই না? রাতুল, মানুষ আছে কিন্তু, রুমে চলো। রাখ তোর মানুষ, তুই আমার কল কেন ধরলি না কেন? আমার ফোন ঘরে তুলতে গেছিলাম। রাতুল আবার তুলিকে মারতে যাবে, তখনই আবির বলল, ভাইয়া স্ত্রীর উপরে হাত তুলে কি বোঝাতে চান? আপনি পুরুষ নাকি? দেখেন আপু হয়তো ভুল করছে, আপনার কল ধরতে পারে নাই, আর আপু স্বীকারও করছে।
সেখানে এভাবে সবার সামনে মারছেন, আবার তার আব্বু আম্মুর সামনে। একবারও ভেবে দেখেছেন তাদের মেয়েকে মারছেন, তাদের ভিতরে কেমন লাগছে? আর আপনাদের যদি ঝগড়া করতে চান সেটা নিজেদের রুমে গিয়ে করেন, এখানে সবার সামনে এমন করার কোনো মানেই হয় না। আবির শোনো, আমি তোমার মতো কাপুরুষ না যে বাসরাতে বউয়ের হাতে মার খেতে যাব। বউকে কিভাবে শিক্ষা দিতে হয় আর কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমি ভালো করেই জানি। রাতুলের কথা শুনে আবিরের রাগ উঠলেও নিজেকে কন্ট্রোল করে বলল, ও আচ্ছা, তাই নাকি? বউকে মারলে বউ কন্ট্রোল করা হয়ে যায়? হা হা হা। হাসেন। শুনেন, বউ ভালোবাসা জিনিস, মার জিনিস না। বউ না বুঝলে ভালোবেসে বোঝান, দেখবেন বউ যত খারাপ হোক আপনাকে সম্মান করবে আর ভালোবাসবে। আর এইভাবে বউকে মারলে বউ আপনাকে শুধু ভয়ে ভালোবাসার নাটক করবে, আর আপনি আস্তে আস্তে আপনার স্ত্রীর মন থেকে উঠে যাবেন, ওইটা ভালোবাসা থাকবে না। যাই হোক, বেশি কথা বলতে চাই না। আপনাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর জন্য দুঃখিত। যা ঝগড়া মারামারি আছে নিজেদের রুমে গিয়ে করেন। হা হা হা, এত ভালোবাসা দেখে বউ রেখে গেলে আর দিন শেষে তোমার বিশ্বাস্ত বউ অন্য পুরুষের সন্তান পেটে রেখে বসে আছে। বড় বোন যে এমন করতে পারে আর ছোট বোন যে করবে না, তার কি মানে আছে? রাতুলের কথা শুনে আবির আর তুলির রাগ উঠে গেল। তুলি রাতুলকে বলল, রাতুল চুপ করো, আর একটা কথা বলবে না আমার বোনের সম্পর্কে। কি চুপ করব? যা বলছি মিথ্যা তো বলি নাই। চুপ করতে বলেছি আমি তোমাকে। আপু, তোমার জামাইকে নিয়ে এখন থেকে যাও। আমার রাগ কন্ট্রোল করতে না পারলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এখন থেকে নিয়ে যাও। তুলি রাতুলকে বুঝিয়ে নিয়ে যেতে চাইলে রাতুল তুলির কোনো কথা না শুনে আদিবাকে নিয়ে আবার কিছু বলতে যাবে, সাথে সাথে তুলি রাতুলকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিয়ে বলল, কতবার বলেছি চুপ থাকতে, বারবার এক কথা কেন বলোস? 100 বার বলছি আপুকে নিয়ে কথা বলিস না, তারপরও বলতে থাকোস। ওই কিসের আপুর পেটের অন্য জনের বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, ওটা আবির আর আপুর সন্তান। আমি তো তোর মতো না, বুঝলি, যে বাবা হবার ক্ষমতাই নাই, আর এসেছো আমার উপরে জোর জবরদস্তি করতে। ভালোবাসি বলে আমি এতদিন তোমাকে কিচ্ছু বলি নাই, আজ তুমি ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছস। আর তুই কি বলছস? আবির কাপুরুষ, যার কারণে বাসরাতে বউয়ের হাতে মার খাইছে। আরে শোন, ওই একটা ভালো ছেলে, নম্রভদ্র একটা ছেলে, ওই মেয়েদের সম্মান করতে জানে, মেয়েদের গায়ে হাত তুলতে শিখি নাই, মেয়েদেরকে অসম্মান করতে শিখি নেই, বুঝলি? সেদিন রাতে তুই থাকলে তো জানো আনের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়তি। যত সব, তোকে ভালোবেসে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি। আজ যদি আবির মেনে নিয়ে ভালোবাসতে পারতাম, আপুর জায়গায় আজ আমি মা হতে পারতাম, আমি আজ সুখে থাকতাম। তোর সাথে বিয়ে হয়ে সুখী জিনিস সেটাই আমি ভুলে গেছি। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোকে আর আমার ভালো লাগছে না, চলে যা বলছি। তুলির কথা শুনে হতভম্ব হয়ে গেল রাতুল, আর সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তুলি কান্না করতে করতে দৌড়ে চলে গেল। রাতুল রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। আবির রাতুলকে ঠেকাতে গেলে রাতুল ওর কোনো কথা শোনে না। আবির ভেতরে আসলে তুলির আম্মু বলল, আবির বাদ দে, এটা প্রতিদিনের রুটিন, এদের নাটক দেখতে দেখতে বিরক্ত আমি। তুই যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আর রাকিব বাবা তুমি আমার সাথে চলো। রাকিব তুলির আম্মুর সাথে চলে গেল, আর আবির লাগেজ নিয়ে আদিবাকে ধরে নিয়ে যেতে লাগলো। আদিবা আবিরকে কয়েকটা কিল দিয়ে বলল, আমি একাই যেতে পারি। আমাকে এমনভাবে নিয়ে যাচ্ছে মনে হয় আমার 9 মাস হয়ে গেছে, আমি হাঁটতে পারবো না একা। হা হা, তোমাকে দেখে তাই মনে হচ্ছে। যত বড় পেট হয়ে যাচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে তোমার পেটে 2টা বেবি আছে। এইটা দেখতে তো হসপিটালে গেলাম, আপনি তো করতে দিলেন না, নিয়ে চলে আসলেন। দরকার নাই, যখন হবে তখন দেখা যাবে পেটের ভিতর কে আছে। ফাজিল একটা, ও তোমার সাথে কথা বলবো না। তোমার সাথে তোমার সাথে কেন কথা বলছি? আমাকে ছাড়ো, যাও যাও, তোমার সাথে আমার আর কোনো কথা নাই। আরে বাবা, আমি তো মাপ চাইলাম, তাই না? তারপরও কেন রাগ করছেন শুনি? রাগ কেন করব না? সবাই আমাকে কত যন্ত্রণা দিয়েছে হিসাব আছে। সবাই বলে আমার পেটের সন্তান অন্য কারো। ওদের কিভাবে বলবো যে বিয়ের আগে আমাদের সব হয়ে গেছে, আর বাচ্চা যে হবে আমি ভাবতেই পারি নাই। হা হা হা, তাহলে বুঝো আমার পাওয়ার কত। হইছে ফাজিল কোথাকার, আল্লাহ দিয়েছে তাই পেয়েছি। হ্যাঁ তাও ঠিক, এতে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া।
আর তোমাকে ধন্যবাদ আমাকে বাবা হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আম্মু হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। দুজন হেসে রুমের ভিতরে ঢুকলো। আদিবাকে বসিয়ে দিয়ে আবির ওয়াশরুমে চলে গেল। আদিবা আবিরের লাগেজের দিকে তাকিয়ে ভাবলো, যাই ফাজিলটার শার্ট প্যান্ট গুছিয়ে রেখে দেই। আদিবা আবিরের লাগেজ হাতে নিয়ে যেই লাগেজ খোলে আদিবা অবাক হয়ে গেল। কি ব্যাপার, এইভাবে লাগেজের দিকে তাকিয়ে আছো কেন? তোমার লাগেজে পুলিশের পোশাক আর উপরে তোমার নাম, ব্যাপার কি ঠিক বুঝলাম না। আবির হেসে আদিবার কাছে গিয়ে ওর পোশাকটা শরীরের সাথে ধরে ক্যাপ ওর মাথায় দিয়ে সেলুট করলো। আদিবার বুঝতে আর বাকি রইল না। আদিবার খুশিতে চোখের পানি চলে আসলো। তুলি আদিবার কাছে ক্ষমা চাওয়ার জন্য দরজার কাছে এসে দেখে দাঁড়িয়ে যায়। তুলি ওদের সবকিছু দেখতে লাগলো। আদিবা আবিরকে বলল, এটা কেমনে কি বুঝতে পারলাম না, তুমি পুলিশের চাকরি কিভাবে পেলে? তোমার মনে আছে মাঝে মাঝে আমি হারিয়ে যেতাম? হ্যাঁ, কোন বন্ধুর বাড়িতে চলে যাইতে? ওই বন্ধু আর কেউ না, রাকিব। আমি ওর সাথে পুলিশ লাইনে দাঁড়িয়েছিলাম আর আমরা ওইটাতে পাশ করে যাই। আর রাকিবের আব্বু তো বড় বিজনেসম্যান, তাই উনি আমাদের দুইজনকে সাহায্য করছে। আমি বলতে চাইছিলাম সবাইকে, বাট পরে আর বলি নাই, কারণ সবাই আমার কথা শুনে হাসতো, হাসির পাত্র হতে চাই নাই। আর যেদিন ট্যালিনের মেসেজ এসেছিল সেদিন তুলি আপুর সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। আর তোমাকে যেদিন বিয়ে করি সেদিন রাকিবদের বাসায় গিয়ে পরের দিন আমাদের ট্যালিনের জন্য নিয়ে যায়। আর ভাগ্যক্রমে আমাদের দুইজনের ট্রান্সফার আমাদের এলাকাতে হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হয়েছে। দুইজন একসাথে নিজেদের কাজের জায়গায় যেতে পারবো। প্রতিদিন আমাকে নামিয়ে দিয়ে তুমি অফিসে চলে যেতে পারবে। না জান, এখন তো আমার বিয়ের অনুমতি দেয় নাই, তাই কাউকে বলা যাবে না তুমি আমার স্ত্রী। তাহলে কি তুমি আমার সাথে থাকবে না? থাকবো, সুযোগ পেলে তোমার কাছে চলে যাব। দূর, ভালো লাগে না। জামাই এত কাছে থাকবে তাও স্বামীকে কাছে পাবো না। দূর দূর, ভালো লাগে না। ওরে আল্লাহ, একটু তো শান্ত হও, এইসব কথা রাখো। লাগেজের ভিতরে দেখো সবার জন্য ড্রেস আনছি। জানি না সবার পছন্দ হবে কিনা, তাও প্রথম বেতন দিয়ে কিনেছি। কেন পছন্দ হবে না? অবশ্যই হবে। আচ্ছা নিচে চলো, সবাইকে তুমি নিজের হাতে দিবে, চলো। আবির শপিং ব্যাগগুলো হাতে নিল। তারপর আদিবাকে একটা হাত ধরে দুজন মিলে নিচে নেমে গেল। তুলির আব্বু আম্মু, আবিরের আব্বু, সৎমা, তুলি বসে আছে। আবির আর আদিবা গেলে আদিবা বলল, আম্মু আব্বু, আবির তোমাদের জন্য ড্রেস কিনেছে, দেখো তোমাদের পছন্দ হয় কিনা। আগে বল, এত টাকা কোথায় পেলি? আর এই 1 বছর কোথায় ছিলি? আবির উত্তর দে। উফ, আগে এইগুলো নাও, তারপর এক এক করে সবাইকে বলছি। আবির সবার হাতে দিয়ে দিল আর তুলির কাছে রাতুলের শার্ট প্যান্ট দিয়ে দিল। তুলি অনেকটা খুশি হয়ে বলল, আমি তোমার সাথে এত কিছু করলাম, তারপরও তুমি আমাদের জন্য নিয়ে এসেছো। তুমি আমার বোন আর সেই আমার বোনের জামাই, সেখানে আমি তোমাদের জন্য না নিয়ে এসে থাকতে পারি? আচ্ছা তোমরা দেখো এগুলো পছন্দ হয় নাকি? সবার জন্য আনছিস? আদিবা মামনির জন্য নিয়ে আসছিস না? আবির আদিবার দিকে তাকালো। তখনই রাকিব কিছু বলতে যাবে, আবির চোখ টিপ মারল। এতে রাকিব চুপ হয়ে গেল। আবির আদিবার দিকে তাকিয়ে কিছু বলবে, তখন আদিবা বলল, আমার এসবের দরকার নাই। আবির যে সুস্থ এবং ভালো আছে এতেই আমি খুশি। এইটার থেকে বড় সারপ্রাইজ আর কিচ্ছু হতে পারে না। বা আবির, তুই ভাবির কথা যা বলেছস এখন নিজের চোখে দেখে বুঝলাম, আসলে ভাবি অনেক ভালো। আদিবা সরি গো, তোমার জন্য আনতে ভুলে গেছি, এইটা আমার ঠিক হয় নাই। সমস্যা নাই, এখন সবাই খুলে দেখো তোমাদের জিনিস পছন্দ হয় কিনা। সবাই যার যার ড্রেস দেখতে লাগলো। সবার অনেক পছন্দ হয়েছে। আদিবার মুখ দেখে আবির আর রাকিব মিটমিটি করে হাসতে লাগলো। আবিরের আব্বু আবিরকে বলল, এখন বল এত টাকা কোথায় পেলি? কে কে যেন আমার স্বামীকে অপমান করত, বেকার আমার বাবা মায়ের ঘাড়ে বসে খায়, যারা যারা আমার স্বামীর নানাভাবে অপমান অবহেলা করত তাদের বলছি, শুনেন নেন। আমার স্বামী পুলিশ আর ওর প্রথম বেতনে সবার জন্য এগুলো কিনে নিয়ে এসেছে। আজ থেকে আমার স্বামীকে কেউ বেকার বলতে পারবে না। আদিবার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আর বিশেষ করে তুলি আর আবিরের সৎমা, দুজন চোখ একদম ছানা বড়ার মতো বড় করে তাকিয়ে আছে। আবিরের আব্বু আবিরকে দেখে খুশিতে চোখের পানি চলে আসলো। আবিরকে জড়িয়ে ধরে বলল, আজকে আমার খুব আনন্দ হচ্ছে।
সারা জীবন ভাইয়ার ব্যবসায় কাজ করে এসেছি, ভাইয়ার উপরে নির্ভর করে এসেছি, কখনো নিজে কিছু করতে পারেনি। আমার সন্তান আজ নিজের পায়ে দাঁড়িয়েছে, এতে আমার খুব আনন্দ লাগছে। আজ আমার বুকের ভিতর থেকে যেন একটা বড় পাথর নেমে গেল। আমাকে ক্ষমা করে দিস। আমি ভেবেছিলাম তুই আমার মতো হয়ে যাবি, যার কারণে আমি তোর সাথে এমন কাজ করছি। তোকে সব কিছুতে বাধা দিয়ে জোর জবরদস্তি করে সব কাজ করাইছি। আমি খারাপের জন্য তোর কোনো কিছু করিনি, আমি তোর ভালোর জন্যই এমন পাগলামি করতাম। আমাকে ক্ষমা করে দে বাপ আমার। আবিরের আব্বুর কথা শুনে নিজের চোখের পানি চলে আসলো। আবির ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, আব্বু প্লিজ এমনভাবে বলেন না। আমি জানি আপনি আমার ক্ষতি কখনোই চাইবেন না। হয়তো আপনার কাজকর্মে অনেক কষ্ট লাগতো, কিন্তু আমি আপনার উপরে রাগ করে কখনোই থাকি নাই। আপনি প্লিজ কান্না করবেন না। আচ্ছা সব বুঝলাম, বাট এই 1 বছরের মধ্যে কেমনি কি, এখন টাকা ছাড়া তো কিছুই হয়েছে না, সেখানে তুই কি করে কি করলি? তুলির আব্বুর কথা শুনে আদিবা সবকিছু প্রথম থেকে সব বলতে লাগলো। রাকিবের দিকে তাকিয়ে সবাই ধন্যবাদ দিল, করলো। আবির ওনাদের বলল, প্লিজ আমাকে এভাবে মহান বানাবেন না। আবির ওর নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। হ্যাঁ, আমার আব্বু আমাদের সাহায্য করেছে, এইটাই। আর আবির তো আমার ছোট বোনের জীবন বাঁচিয়েছে, সেখানে এইসব কোনো সাহায্যই না। আবিরের কথা শুনে আবির বাদে সবাই অবাক হয়ে গেল। আবিরের আব্বু বলতে লাগলো, জীবন বাঁচাচ্ছি মানে? আসলে আবিরের সাথে আমার অনলাইনে পরিচয় হয়েছিল। আমাদের ফ্রেন্ডশিপ অনেক ভালো, যার কারণে একে অপরের সাথে দেখা করার জন্য পাগল হয়ে যায়। পরে আমরা ঠিক করি দেখা করব। আবির যখন আমার সাথে ঢাকা দেখা করতে যায়, তখন ওর সামনে আমার বোনের অ্যাক্সিডেন্ট হয়, আর ওই আমার বোনকে হসপিটালে নিয়ে গিয়ে রক্ত দিয়ে বাঁচায়। সেদিন আবির যদি রক্ত না দিত, আমার বোনকে হয়তো আমরা বাঁচাতে পারতাম না। আবির অনেক ভালো একটা ছেলে, বাট আপনারা ওর মর্ম কখনোই বুঝেন নাই। উফ রাকিব চুপ কর। বড় আম্মু, আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমাদের খেতে দেন। হ্যাঁ, তোরা বস, আমার তো খেয়াল নেই, কথা বলার ধান্দায় দাঁড়িয়ে আছি। সবাই বসো, আসো। সবাই গিয়ে খাবার টেবিলে বসলো। আবির আদিবাকে খাইয়ে দিতে লাগলো। আদিবা বায়না ধরেছে আবিরের হাত ছাড়া খাবে না। আবির লজ্জা শরম রেখে খাওয়াই দিতে লাগলো। তুলির দিকে চোখ গেলে দেখতে পায় তুলি খাবার খাচ্ছে না, শুধু হাত দিয়ে খাবারগুলো নাড়াচাড়া করছে। আবির তুলিকে বলল, আপু ভাইয়ার সাথে এমন না করলেও পারতে, আর উনি তোমার স্বামী, তুমি হুদাই রেগে গিয়ে থাপ্পড় মারলে। আর ভাইয়ার সমস্যা থাকলে তুমি তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া বাদ দিয়ে এখনো বসে আছো কেন? কি করব? ডাক্তার বলেছে এটা ওর সমস্যা, ওই কখনো বাবা হতে পারবে না। আর আমি ওর সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। যত তাড়াতাড়ি পারি ডিভোর্স দিয়ে মুক্ত হতে চাই। এইটা কেমন কথা বললে? রাতুল ভাইয়া তো মোটামুটি ভালোই আছে, হয়তো একটু মাথা গরম, তাই বলে ডিভোর্স দিয়ে দিবে? চুপ করো, ওরা যা ইচ্ছা করুক গা। আর ওয়েট, তুই না সবার থেকে বেশি আমাকে ঠ্যাস মেরে কথা বলতি, তখন হঠাৎ করে রাতুলকে থাপ্পড় মেরে বললি আমার পেটের বাচ্চা আর আবিরের কেউ তো বিশ্বাস করছিল না। আপু, আই এম সরি, আমি জেলাস ফিল করে এমন করছি। আমি জানি ওটা তোমার আর আবিরের সন্তান। আমার তোমাদের এত সুখ সহ্য হচ্ছিল না, যে তাই আমি এমন করেছি। আমাকে ক্ষমা করে দাও। আর আমার বোনকে আমি যা ইচ্ছা তাই বলবো। বাইরের মানুষ আমার ফ্যামিলিকে নিয়ে কিছু বলবে, সেটা তুমি সহ্য করতে পারবো না আপু। তুলির কথা শুনে আদিবার চোখে পানি বের হয়ে গেল। আদিবা তুলিকে বলল, আমি জানি আমার বোন এতটা খারাপ না, হয়তো রাগের বশে এসব কথা বলে ফেলে। আমার তোর উপর কোনো রাগ নেই, কিন্তু বোন, রাগের বশে এমন কোনো ক্ষতি আমাদের করিস না প্লিজ। আমাকে ক্ষমা করে দাও, আর চিন্তা করো না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাব। তুলি কথাগুলো বলে হাত ধুয়ে চলে গেল। আদিবা বাধা দিতে যাওয়ার আগে আবির হাত ধরে ফেললো। তুমি বসো, আমি বাহির থেকে ঘুরে এসেছি, রাতে তুলি আপুর সাথে কথা বলবো, তুমি খাবার খেয়ে নাও। আবিরের কথা শুনে আদিবা খেতে লাগলো। সবাই খাওয়া শেষ হলে আবির আর রাকিব আর আবির বের হয়।
দুজনে আগে হসপিটালে গিয়ে ওই ছেলেটার সাথে দেখা করে, ওদের সাথে কথা বলে হসপিটাল থেকে বের হয়ে এসেছে দুজন। ওদের থানায় কিছু দূরে একটা বাসা ভাড়া নেয়। আবির আদিবার বাসা ভাড়া যে ফ্ল্যাটে নিয়েছে, ফ্ল্যাটের ভাড়া নেয় আদিবার রুমের সাথে ভাড়া নিয়েছে। আবির রাকিবকে ওদের এলাকা ঘুরিয়ে দেখালো। অনেক রাত হয়ে যায়। ভাই এতদিন পর বাসায় এসেছিস, তোর বউকে সময় দেওয়ার বাদে আমাকে সময় দিচ্ছিস। তোর বউকে দেখে যা বুঝলাম ওকে জেলাসি একটা মেয়ে। আর এই তোর তুলি আপু মনে হয় তোকে লাভ করে একটু হলেও, কারণ গাড়ির ভিতরে উনি তোর দিকে এক পলকে তাকিয়েছিল। তার স্বামীর সাথে যখন তুই কথা বলছিলি তখনও সে তোর দিকে তাকিয়েছিল। আরে ধুর না, তুলি আপু রাতুল ভাইয়াকে অনেক ভালোবাসে। সেই কলেজ লাইফ থেকে দেখছি তাদের ভালোবাসা অনেক মজবুত। তুলি আপুর মাথা এখন ঠিক নাই, যার কারণে উনি নিজেও জানে না উনি কখন কি করছে। আচ্ছা বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে। আগামীকাল বাসায় উঠতে হবে, অনেক কিছু কেনা বাকি আছে। হ্যাঁ বল। রাকিব আর আবির একটা রিকশায় উঠে বাসার দিকে যেতে লাগলো। রাকিব যেতে যেতে বলল, ওই ভাবির জন্য যে শাড়ি একটা রিং কিনেছিস ওইটা ভাবিকে কেন দিলি না? বেচারি কতটা কষ্ট পাইছে, নিজের স্বামীর প্রথম বেতনের টাকায় কিছু পেল না। বাসায় গিয়ে দিব। আর ফুল কিনতে হবে তো। আচ্ছা সামনে একটা দোকান আছে, ওইখান থেকে ফুল কিনে বাসায় যাব। ওকে, আজ একটা বউ থাকলে বউ নিয়ে ঘুরতে পারতাম। 4 মাসের বেতন দিয়ে কি করব? ফ্যামিলিকে দিতে গেলে সবাই হাসে, বলে তোমার টাকা তুমি নিজের জন্য ব্যবহার করো। আরে চিন্তা করিস না, বিয়ের অনুমতি দিলে তোকে একটা বিয়ে করিয়ে দিব। এখন সিঙ্গেল লাইফ কাটা, আর পারলে কিন্তু প্রেম করতে পারোস। তোর পরিচয় কেউ আছে নাকি? দূর, আমাদের এখানে না, আঙ্কেলের যে বন্ধু মেয়ে আছে না, রূপা আপুকে দেখে যা বুঝলাম উনি মনে হয় তোকে লাভ করে। ওইটা আমি জানি। কি জানলে তো রূপা আপুকে এড়িয়ে যাস কে? আমার ভালো লাগে ও, আর ওর সাথে আমার বিয়ে ঠিক করছে, যেইটা রূপা জানে না, তাই একটু মজা লাগে বেশি। ওই আমাকে পাগলের মতো ভালোবাসতে থাকে, আমি ইগনোর করতে থাকি। বিয়ে হলে একেবারে ভালোবাসা দিয়ে সব অভিমান রাগ ভেঙে দিব। ওরে বদমাইশি, যাই হোক বেশি দেরি করিস না, পরে যেন হাতছাড়া না হয়। মেয়ে মানুষের মন কখন কি চায় ওরা নিজেরাও জানে না। তাও ঠিক, দেখা যাক কি হয়। ওই দেখ, বলতে না বলতে রূপা ফোন দিয়েছে। হা হা, ওকে কল রিসিভ করে কথা বল। রাকিব ফোনটা রিসিভ করে রূপার সাথে কথা বলতে লাগলো। আর এইদিকে আবির গাড়ি থেকে নেমে ফুলের দোকান থেকে ফুল কিনে আবার রিকশায় উঠলো। বাসায় পৌঁছে গেলে রাকিব রূপার থেকে বিদায় নিয়ে ফোন রাখলো। বাসার ভিতরে ঢুকে দেখে তুলের আম্মু বসে আছে। আবির রাকিবের হাতে ফুলটা দিয়ে আস্তে আস্তে তুলের আম্মুর কোলে মাথা দিয়ে বলল, বড় আম্মু জানো আজ কি হয়েছে? থাম, আবার ছোটবেলা মিথ্যা কাহিনী আর বলতে হবে না। এখন সত্যি কথা বললে এত দেরি হলো কেন? আসলে বড় আম্মু, রাকিব তো এই এলাকায় নতুন, তাই ওকে সব চিনিয়ে দিলাম। এখনো অনেক কিছু চেনা বাকি আছে, যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম। একবার কি আমাদের ফোন দিয়ে বলার প্রয়োজন মনে করস না? আদিবার রাগ করে না খেয়ে রুমে চলে গেছে, আর এইদিকে আমি টেনশনে মরি। কি হলো, এত রাত হয়ে যায়, দুইজন আছে না কেন? বড় আম্মু, আমি তো আর ছোট নাই, এখন বড় হয়ে গেছি, আমাকে নিয়ে এত চিন্তা করারও কিছুই নাই। আচ্ছা বড় আম্মু, তুমি তো খাবার খাও নাই, চলো আমাদের খেতে দাও। ওকে, তুই তুলির ডাক দিয়ে নিয়ে আয়। আম্মু, আমি ওর জন্য খাবার রুমে নিয়ে যাচ্ছি, আপনি আর রাকিব খাবার খেয়ে ঘুমিয়ে যান, আমি ওর রাগ ভাঙিয়ে খাওয়াই দিব। রাকিব, তুমি ফ্রেশ হয়ে আসো। রাকিব আবিরকে ফুলের তোড়াটা দিয়ে চলে গেল। আবির তুলির আম্মুর দিকে তাকিয়ে কিছুটা লজ্জা পেল। তুলির আম্মু আবিরকে দেখে বলল, এত লজ্জা পাওয়ার কি আছে, এই বয়সটা আমাদেরও ছিল। তোর বড় আব্বু আমার রাগ ভাঙানোর জন্য চকলেট, ফুল, অনেক কিছু কিনে নিয়ে আসতো। আর আমি তো ছোট ছিলাম, তখন চকলেট খেতে খেতে রাগ অভিমান কোথায় হারিয়ে যেত। কি সত্যি আম্মু আপনাকে বড় আব্বু ওভাবে রাগ ভাঙাতো? ও শিট, আমি তো চকলেট নিয়ে আসতে ভুলে গেছি। আচ্ছা আম্মু, আমি পাশের দোকান থেকে চকলেট নিয়ে আসছি, দোকান বন্ধ করে দেওয়ার সময় হয়ে যাচ্ছে। তুলির আম্মু কিছু বলতে যাবে তার আগে আবির দৌড়ে বাইরে চলে গেল। আর এইদিকে আবির ফ্রেশ হয়ে এসেছে দেখে আবির নাই। রাকিব টেবিলে বসতে বসতে বলল,
আবির কি রুমে চলে গেছে? কিন্তু রুমে গেলে ফুল সোফার উপর কি করে? আর বলো না, চকলেট আনতে ভুলে গেছে, সেইটা আনতে দৌড়ে বাইরে চলে গেছে। ও আচ্ছা। রাকিব খাবার খেতে লাগলো আর আবির মন খারাপ করে বাসার ভিতর ঢুকলো। তুলির আম্মু আবিরকে দেখে বলল, কিরে, মন খারাপ কেন? বড় আম্মু দোকান বন্ধ হয়ে গেছে, চকলেট পাই নাই, এখন যে কি করি। আরে পাগল ছেলে, আমার চকলেট লাগবে না, যা ফুল নিয়ে আর খাবার নিয়ে যা। কিন্তু যা বলছি তাই কর, যা। এখানে খাবার বেড়ে রেখেছি, নিয়ে যা। আবির খাবারের প্লেট নিল আর ফুলের তোড়াটা নিয়ে উপরে চলে গেল। তুলির রুমে লাইট দেখে বুঝলো তুলি এখনো ঘুমায়নি। আবির একবার ভাবলো ওর রুমে যাবে, পরে আবার গেল না। আবির নিজের রুমে গিয়ে দেখে আদিবা চোখ বন্ধ করে শুয়ে আছে। আবিরের পায়ে শব্দ পেয়ে কাত হয়ে শুয়ে পড়ল। আবির ফুলটা পড়ার টেবিলে রেখে ট্রি টেবিলের উপরে প্লেট রেখে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আদিবার কাছে গিয়ে বসলো। আদিবা চুপচাপ শুয়ে থাকলো। জান সরি, উঠো না, দেখো রাকিব তো নতুন, এখানে কিছু চেনে না, তাই ওকে সবকিছু চিনিয়ে দিতে গেছিলাম। প্লিজ রাগ করে থেকো না আমার জান পাখিটা। আদিবা আবিরের কথা শুনে রেগে উঠে বলল, সব বুঝলাম, একবার কি আমাকে ফোন দিয়ে বিষয়টা জানানোর প্রয়োজন মনে করেন নাই? আর আপনার নতুন সিমের নাম্বার কি একবারও আমাকে দিয়েছেন যে আমি ফোন করে জানতে পারবো যে আপনি কোথায় কখন আসবেন? আবির কান ধরে বলল, আচ্ছা বাবা সরি, এই যে দেখো আমার কান ধরছি, এবারের মতো মাফ করে দাও, আর এমন করব না। আমি তোমার ফোনে আমার নাম্বার সেভ করে দিচ্ছি। লাগবে না, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। জানেনই যে আজকে আমার ছুটি আছে আর স্কুলে যেতে হবে, সব জেনেও আমার সাথে থাকার প্রয়োজন মনে করেন না। তার সাথে আমার কোনো কথাই নাই। আমি যত দূরে থাকবো ততই তো আপনার জন্য ভালো। বুঝছি আমার ভুল হয়েছে আপনার জন্য অপেক্ষায় থেকে। আমি ভুলে গিয়েছিলাম আমি তো বুড়ি, আমাকে কি কারো পছন্দ হবে নাকি? আদিবার কথা শুনে আবিরের রাগ উঠে গেল। কিছুক্ষণ চুপ থেকে নিজের রাগ কন্ট্রোল করে আদিবাকে জোর করে তুলে এক হাত জড়িয়ে ধরে খাবার খাইয়ে দিতে লাগলো। আদিবা খাবার ফেলে দিতে নিলে আবির আদিবার ঠোঁট জোড়া ওর ঠোঁট দিয়ে বন্ধ করে ফেলে। আদিবা পরে উপায় না পেয়ে আবার খাবার ফেলতে পারে না। আবির ঠোঁট ছেড়ে দিলে আদিবা খেতে লাগলো। আবির আদিবাকে বলল, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আমার স্ত্রী, আর তোমার বয়স কত, তুমি আমার সিনিয়র নাকি জুনিয়র ওইটা কথা না, তুমি আমার স্ত্রী, এটাই আসল কথা। আর কোনোদিন যেন দেখি না তুমি নিজেকে ছোট করে দেখছো, বাহ নিজেকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো। যদি আর শুনি সেই দিন আমার থেকে খারাপ কেউ হবে না। আমি যা বলছি সত্যিই তো বলছি। কিসে সত্যি বলছো? হ্যাঁ দেখো আমি তোমাকে ভালোবাসি, আমার লাইফে তুমি আমার প্রিয় মানুষ, সেখানে তুমি কিভাবে বলতে পারো এইসব? দেখো আমার মাথা গরম করো না, চুপচাপ খেয়ে নাও। আমি একা খাবো, তুমি খাবা না নাকি? খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। আমিও খাওয়াই দিব তোমাকে। আদিবা আবিরের থেকে প্লেট নিয়ে একে অপরকে খাইয়ে দিতে লাগলো। দুজনের খাওয়া শেষ হলে আবির প্লেটটা এক সাইডে রেখে বলল, আচ্ছা তুমি বেলকনিতে গিয়ে বসো, আমি একটু পর আসছি। না, অনেক ঘুম ধরছে, এখন ব্যালকনিতে যেতে হবে না। আসো দুইজন ঘুমিয়ে যাই, সকালে উঠে স্কুলে চলে যেতে হবে। যেটা বলছি ওইটা করো। আদিবা আর কোনো কথা না বাড়িয়ে বেলকনিতে চলে গেল। আবির লাগেজ থেকে রিংটা বের করে ফুলের তোড়া হাতে নিয়ে নিচের দিকে লুকিয়ে আস্তে আস্তে বেলকনিতে গিয়ে আদিবার কাঁধে হাত দিতে আদিবা পেছনে ঘুরে তাকায়। সাথে সাথে আবির আদিবাকে ফুলের তোড়া দিয়ে প্রপোজ করে। আদিবা তো খুশিতে চোখের পানি ধরে রাখতে পারে না। আবিরকে জড়িয়ে ধরে খুশিতে আদিবাকে নিজের কাছ থেকে সরিয়ে নিয়ে বলল, তোমার হাতটা দাও তো জান। আদিবা ফুলের গন্ধ নিতে নিতে বলল, কেন গো জান? দাও, তারপরে নিজেই দেখতে পারবে। আর হ্যাঁ, চোখ বন্ধ করে নাও। আচ্ছা বাবা, দিচ্ছি। আদিবা চোখ বন্ধ করে হাত বাড়িয়ে দিল। আবির ওর হাতে রিংটা পরিয়ে দেয়। আবির বলল, আস্তে আস্তে চোখ খুলো। আবিরের কথা শুনে আদিবা আস্তে আস্তে চোখ খুলে দেখতে পায় আদিবার হাতে একটা ডায়মন্ডের রিং। আদিবা তো অবাক হয়ে যায়। রিংটা কেমন হয়েছে, তোমার পছন্দ হয়েছে কি? অনেক সুন্দর হয়েছে, বাট এত টাকা খরচ করার কি দরকার ছিল? তুমি একদম পাগল হয়ে গেছো। ধুর, ফ্যামিলির জন্য তো মানুষ ইনকাম করে, তাই না?
সেখানে ফ্যামিলিকে যদি কিছু নাই দিতে পারি তাহলে টাকা ইনকাম করে কি করব? 6 মাস কঠোর ট্রেনিং করে এত কষ্ট করার মানে কি ছিল? তাই বলে এইভাবে আমার জন্য কেন খরচ করছো? বারে, আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তার জন্য যদি কিছু নাই কিনি তাহলে কেমন স্বামী হইলাম? আচ্ছা রুমে চলো, তোমার জন্য একটা শাড়ি কিনছি। আমি চাই আগামীকাল ওই শাড়ি পরে তুমি স্কুলে যাবে। কি, শাড়িও কিনেছো? জি, আর সরি, তখন মিথ্যা বলেছিলাম। আমি প্রথম যখন বেতন পাইছিলাম সবার আগে তোমার জন্য শাড়ি কিনেছিলাম। ফাজিল একটা। আবির আদিবাকে নিয়ে গিয়ে ওর হাতে শাড়ির প্যাকেটটা দেয়। আদিবা শাড়ি পরে ওর শরীরের সাথে ধরে বলল, আমাকে কেমন লাগছে? মাশাআল্লাহ, আমার বউকে ডানা কাটা পরি লাগছে। ডানা কাটা পরীকে? ওই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? আরে বাবা কি বলো, ডানা কাটা পরিমাণে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। আর পরিমাণে বোঝো না নাকি? আমার সাথে ফান করো। আমি তো জানি, বাট জামাইয়ের সাথে একটু মজা না করলে কি ভালো লাগে? হইছে, এখন আসেন ঘুমিয়ে যাই। আদিবা শাড়িটা রেখে দিল, তারপর শুয়ে আবিরের বুকে মাথা দিয়ে বলল, আজকের দিনটা আমার কাছে খুবই এক্সেপশনাল, কারণ আজ আর কোনো ভয় নাই। তোমার বুকে মাথা দিয়ে শান্তিতে ঘুমাতে পারবো। কেউ দেখার ভয় নাই, কেউ বাধা দেওয়ার নাই। আজ শুধু তুমি আমার আর আমি তোমার, কেউ আমাদের মাঝে আসতে পারবে না। আমার অনেক দিনের স্বপ্ন ছিল তোমার বুকে মাথা দিয়ে শান্তির একটা ঘুম দেওয়ার। বুঝেছি ম্যাম, এখন ঘুমান, সকালে আবার উঠতে হবে আপনার তো নাকি? ঘুমাতে চাই না, তোমার সাথে সারা রাত গল্প করে কাটিয়ে দিতে চাই। এখনো হাতে অনেক সময় আছে পাগলি, এখন ঘুমাও। আমি তো আর তোমার থেকে হারিয়ে যাচ্ছি না। খবরদার, হারিয়ে যাওয়ার কথা মুখে আনবে না। আমার বড্ড ভয় লাগে, তোমাকে আমি হারিয়ে ফেলে আমি বাঁচতে পারবো না জান। আমি কোথাও হারাবো না জান, ঘুমাও তুমি। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই। আবির আদিবার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে দুইজন ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে আদিবাকে ডেকে বলল, জান উঠো, নামাজ পড়বে না? কিন্তু একটু ঘুমাই না। না না, আর একটু ঘুমানো যাবে না, তাড়াতাড়ি করে ওঠো। আদিবাকে আবির জোর করে তুলে নিয়ে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ করে দিল। আদিবা তার পত্র নিজে অজু করে নিল। আবির ফ্রেশ হয়ে অজু করে মাথায় টুপি দিয়ে মসজিদে চলে গেল। নামাজ পড়ে আবির বাসায় চলে আসলো। বাসায় এসেছে দেখে তুলির আম্মু একাই রান্না করছে। আবির তুলির আম্মুর পেছনে দাঁড়িয়ে বলল, বড় আম্মু, আমি সাহায্য করব? আমি একাই করে নেব। তুই নামাজ পড়তে গেছিলি নাকি? হ্যাঁ। আচ্ছা তুমি সরো, আমি এগুলো কেটে দেই। আবির তুলির আম্মুকে সরিয়ে দিয়ে কেটে দিতে লাগলো। আবির ছোটবেলা থেকে তুলির আম্মুকে কাজে সাহায্য করত। সেখান থেকে ও মোটামুটি সব কাজ করতে পারে। 8টার দিকে সবাই নিচে নেমে চলে আসলো। আবির তাড়াতাড়ি করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। আবির নিচে এসে বলল, আবির বের হবি নাকি এখনই? না, খাবার খেয়ে তারপর বের হব, অনেক কাজ আছে। আগামীকাল তো ডিউটিতে জয়েন হতে হবে, আজকে সব কাজ শেষ করতে হবে। সবাই খাবার টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসলো। আবির বেশ কিছুটা অবাক হয়ে গেল। আবির ওর আব্বুর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার আব্বু, আপনার স্ত্রীকে তো দেখতেছি না, সবাই এখানে আছে, ওনাকে তো দেখছি না। ওর শরীরটা ভালো নেই, জ্বর এসেছে, তাই শুয়ে আছে। খাবার খেয়ে মেডিসিন খাওয়া দেন গা। দূর, যার খেতে ইচ্ছে হবে খেয়ে নিবে, এত চিন্তা করতে পারবো না। আব্বু এটা কেমন কথা বলছেন? দেখেন আমি আগে বুঝি নাই, তাই আমি ওনার সাথে আপনাকে সহ্য করতে পারতাম না, বাট এখন তো সব বুঝি, তাই না? দেখেন আব্বু, আপনি ওনার সাথে ভালো ব্যবহার করা শুরু করেন, ওনার সাথে আর খারাপ ব্যবহার করবেন না। উনি আপনার স্ত্রী, আমি চাই না আপনি আমার মতো ওনাকে অবহেলা করেন। হয়তো আমি আমার আম্মুর জায়গা ওনাকে কোনো দিন বসাতে পারবো কিনা আমি জানি না, তাই বলে আপনি ওনার হাত ভেবে ছেড়ে দিতে পারেন না। ওকে বাবা, বুঝছি, এবার থাম, আমাকে কাজে যেতে হবে। যত কাজই থাক, আপনি খাবার নিয়ে ওনাকে খাওয়া দিয়ে মেডিসিন খাওয়াই, তারপর নিজে কাজে যান। আমার আর একটা কথা শুনতে চাই না। আবিরের সৎমা ঘর থেকে বের হয়ে আবিরের মুখ থেকে কথাগুলো শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। উনি রুমে চলে গিয়ে মনে মনে ভাবতে লাগলো, আমি যে ছেলেকে এত কষ্ট দিলাম আর সেই ছেলে আমার কথা ভাবে। আসলেই তো ওর তো কোনো দোষ নাই। ওর জায়গায় যে কেউ থাকলে এই কাজটা করতো। নিজের মায়ের ভাগ অন্য কাউকে দেওয়া তো এত সহজ কাজ না। আবিরের সৎমা কথাগুলো ভাবছিল
আর ওইদিকে আবিরের কথা শুনে আর থাকতে না পেরে খাবারের প্লেট নিয়ে রুমে চলে আসলো আবিরের আব্বু। আর আবির খাবার খেতে লাগলো। আজ একটা ভালো কাজ করছস। আসলেই সবাই ওর সাথে অন্যায় আমরা করেছি। ওর দোষ কি? আমরা তো ওর সাথে খারাপ ব্যবহার করছি। হয়তো। রাকিব চল, আমার খাওয়া হয়ে গেছে। আবির খাওয়া শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। আবির খাওয়া শেষ করে বাইরে এসে সে বলল, আচ্ছা তুই তোর আম্মুকে আম্মু বলিস না, কারণ উনি তোর সৎ মা বলে। না, তাহলে? আমার ছোটবেলা থেকে ওনাকে পছন্দ ছিল না। আমি কখনোই চাই নাই উনি আমার আব্বুকে বিয়ে করুক। আমার কেন জানি ওনাকে মা হিসেবে মেনে নিতে কষ্ট হতো। আমি নিজেই চাইছিলাম আমার আব্বু বিয়ে করুক, বাট ওনাকে আমার কেন জানি সহ্য হতো না। ও আচ্ছা, চল আগে গিয়ে ঘরে ফার্নিচার কিনতে হবে। চলো। আবির আর রাকিব বের হয়ে গেল। ফার্নিচারের দোকানে গিয়ে দেখে এখনো দোকান খোলা নেই। আবির আর রাকিব ফার্নিচারের দোকানের সামনে হাঁটাহাঁটি করতে লাগলো। 9:30টায় দোকান খুলে ওরা সব পছন্দ করে কিনে নিল। কেনা শেষ করে ভাড়া বাসার দিকে রওনা দেয় কিছু কাজের লোক নিয়ে। সারা ঘর সাজিয়ে গুছিয়ে নিল। গোছাতে গোছাতে দুপুর হয়ে যায়। রাকিব আবিরকে বলে, অনেক কাজ করছি, এখন ক্ষুধা লাগছে। এখানে ভালো কোনো রেস্টুরেন্টও নাই। আছে, চলো খেয়ে আসছি। আবির আর রাকিব বাসা থেকে বের হয়। সামনে একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নিল। দুজন খাবার খেয়ে তুলিদের বাসায় যায়। গিয়ে সবার থেকে বিদায় নিয়ে ভাড়া বাসায় চলে আসে। কেউ এটাতে রাজি হতে না চাইলে আবির সবাইকে বুঝিয়ে চলে আসে। আদিবার স্কুল ছুটি হলে ও সোজা ভাড়া বাসায় গিয়ে ওঠে। বাসায় গিয়ে আবিরকে কল দেয়। বৌজান কই আপনি? কেবল স্কুল থেকে আসলাম, এখন ফ্রেশ হব, তারপর রান্না করব। ও আচ্ছা, আমিও আসছি রান্নায় সাহায্য করতে। তুমি কোথায়? আমি তোমার কাছেই আছি, ওয়েট করো 2 মিনিট, ভিতরে আসছি। শুধু জুতা পরবো। আর শোনো, বাজার কি লাগবে? না, বাট 2 মিনিট কোথা থেকে আসবে? দেখো কোথা থেকে আসছি। তুমি একটা কাজ করো, বেলকনিতে আসো, তাহলে বুঝতে পারবে। আদিবা আবিরকে কথা শুনে বেলকনিতে গিয়ে আবিরকে নিচের দিকে খুঁজতে লাগলো। চারিদিকে তাকিয়ে খুঁজে না পেয়ে বলল, কই তুমি? জান, সাইডে তাকাও। আদিবা সাইডে তাকিয়ে আবিরের পাশের বেলকনি থেকে হাই দিল। আদিবা অবাক হয়ে বলল, ওই ফাজিল ওইখানে কি করো? ফাজিল একা নাই, আমিও আসছি ভাবি। রান্না করবেন যখন আমার জন্য রান্না করেন, আর সাহায্য লাগলে আমাদের বলেন, আমরা আপনার পাশের রুমে ভাড়াইটা। আদিবা রাকিবের কথা শুনে ভ্রুকুচকে হেসে বলল, তার মানে তোমরা 2 বদমাইশ এই রুম ভাড়া নিয়েছো? জি ভাবি, আপনাকে আমরা অনেক মিস করি তো তাই। রাকিবের কথা শুনে আদিবা হাসতে লাগলো। আদিবা রাকিবকে বলল, তাই নাকি? আচ্ছা থাকেন, আমি যাই, ফ্রেশ হয়ে রান্না করতে যাব। আচ্ছা আপনি যান, আমি আর আবির আসছি। কথাটা বলে রাকিব এই বেলকনি থেকে ওই বেলকনিতে লাফ দিতে যেতে দেখে আদিবা ভয়ে চিৎকার করে ওঠে। রাকিব বলে, আরে আরে ভাবি, চিৎকার করছেন কেন? এই দেখেন আমি। এইভাবে কেউ আসে? যদি পড়ে যেতে? আবিরও লাফ দিয়ে এসেছে, বলল, আমরা পড়ে যাওয়ার মানুষ না, আপনি যান গোসল করেন, আমরা কাজ করে দিচ্ছি। লাগবে না, আমি নিজের কাজ নিজেই করতে পারি। আপনার এত নিজের কাজ করতে হবে না, আপনি ভুলে যাইয়েন না আপনার সাথে আরেকটা প্রাণ আছে। হ্যাঁ হ্যাঁ মনে আছে, তাই কি? অনেক কিছু চাও। আদিবা গোসল করতে গেলে আবির আর রাকিব রান্নাঘরে গিয়ে কাজ করতে লাগলো। আবির ভাত বসিয়ে দিয়ে কাটাকুটি করে দুজন যে কড়াই তুলে দিবে, সাথে সাথে আদিবা এসে বলল, বাবা রে বাবা, এত তাড়াতাড়ি সব করা শেষ? অনেক সাহায্য করছেন, এখন 2 জন যান। তুমি বসো, যাও, আমরা রান্না করে আসছি। আর আমরা 2 জন রান্না করতে পারি। খেয়ে দেখো আমাদের রান্না কেমন লাগে। আচ্ছা আমি সাহায্য করি। না মানে না, আমরা রান্না করলে কাউকে নেই না। আদিবা উপায় না পেয়ে রান্নাঘর থেকে বের হয়ে গেল। রাকিবের কল আসলে রাকিব কিছুটা দূরে গিয়ে কথা বলল। কথা শেষ করে রাকিবকে মন খারাপ করে থাকতে দেখে আবির বলল, কি হয়েছে, তোর মন খারাপ কেন? আবির, রূপার বিয়ে, আমি তো রূপাকে ভালোবাসি। মানে তোর সাথে নাকি?
না, আমি যে ইগনোর করি তার জন্য রূপা অন্য কাউকে বিয়ে করবে বলে বায়না করেছে। আগামীকাল ওর বিয়ে। আমি গতকাল যে করে বললাম ভালোবাসি না। তুই এখন বেশি বেশি করলি। চল বিয়ে করাচ্ছি। বিয়ে তোর সাথে হবে না, হলে কারোর সাথে হতে দিব না। কিভাবে? আচ্ছা, রান্না করে খাবার খেয়ে বের হব। তুই ট্রেনের টিকিট কেটে নে। আজকে রাতের ভিতরে আসতে হবে, আর আমাদের ডিউটি তো বিকালে। ওকে। রাকিব টিকিট কাটতে লাগলো আর এইদিকে আবির রান্না করতে লাগলো। রান্না শেষ হতে হতে 7টা বেজে গেল। রাকিব আর আবির খাবারগুলো টেবিলের উপর রেখে দিল। রাকিব বলল, আবির 8টায় ট্রেন পেয়েছি, এখন 30 মিনিট আছে। কি করব? খাবার খাইতে গেলে দেরি হয়ে যাবে। কোথায় যাইবা তোমরা? ঢাকা যাব। আচ্ছা আদিবা, আমরা এখনই যাব। আস্তে আস্তে সকালে আসবো হয়তো। ঢাকা কেন যাবে? পরে বলবো, এখন যেতে হবে। আবির আর রাকিব বেলকনি দিয়ে নিজের রুমে গিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে দুজনে একটা সিএনজি নিয়ে স্টেশনে চলে গেল। ট্রেন আসতে 5 মিনিট বাকি আছে। এর ভেতরে রাকিব ওর আব্বুকে কল দিয়ে সব বলে দিল আর কাজী নিয়ে ওদের বাসায় চলে যেতে বলল। প্রথমে রাজি না হলে রাকিবের জোড়াজুড়িতে রাজি হয়ে গেল। কথা শেষ করে দুজন ট্রেনে উঠে পড়ল। 3 ঘন্টা পর ঢাকা গিয়ে নামলো। রিক্সা নিয়ে রূপাদের বাসায় চলে গেল। বাসার ভেতরে ঢুকে কলিং বেল দিলে দরজা খুলে দিল। রাকিব ভেতরে ঢুকে বলল, আপনার সমস্যা কোথায়? আপনার সাহস কি করে হয় আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করার কথা বলেন? গতকাল রাতে কেউ আমাকে বলেছিল আমাকে সে ভালোবাসে না, সো যেখানে ভালোবাসা পাবো সেইখানেই তো বিয়ে করতেই হবে, তাই না? কোনটা মনের কথা কোনটা মনের কথা না এটা বুঝতে পারেন না? আর আপনাকে আমি বিয়ে করতেছি অন্য জায়গায়। আব্বু, কাজী সাহেব নিয়ে এসেছো? ওই তো কাজী সাহেব। রাকিব রূপার হাত ধরে সোজা সোফায় বসে বলল, কাজী সাহেব, তাড়াতাড়ি আমাদের বিয়েটা পড়িয়ে দেন। আমাকে বউ নিয়ে আবার চলে যেতে হবে। আমার হাতে তেমন সময় নেই। কাজী সাহেব রাকিবের আব্বুর দিকে তাকাতে উনি ইশারা করে দিল। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করে দিল আর রাকিবের পাগলামো দেখে মিটিমিটি করে হাসতে লাগলো। বিয়ে পড়ানো শেষ হলে রাকিব রূপার আব্বু আম্মু আর বাড়ির সবার বড় মানুষের থেকে বিদায় নিয়ে রূপাকে বলল, আপনি এখন আমার বউ হয়ে গেছেন। এখন আপনার লাগেজ গুছান, আর যদি না পারেন তাহলে সমস্যা নাই, পরে মার্কেট করিয়ে দিব। এখন চলেন। তোমার তো বিয়ের অনুমতি দেয় নাই, এখন তোমার সাথে আমি কিভাবে যাব? আপনি ভাবির সাথে থাকবেন, আর আমাদের রুম পাশে আছে, তাই কেউ বুঝতে পারবে না। চলেন তো, আপনার এত কিছু বুঝতে হবে না। ভাবি কে? আবিরের বউ। উনি আমাদের সাথেই থাকে? না, আমাদের পাশের রুমে থাকে। উনি শিক্ষিকা আর আগে থেকে এখানে আছে। আমি পরে সব বুঝিয়ে বলছি। চলেন তো, আমাদের হাতে তেমন সময় নেই। রূপা ওর আব্বু আম্মু বাকি সবার দিকে তাকালো। রূপাকে যেতে বলে রূপা রুমে চলে গেল। রাকিব সাথে গেল। রাকিব সিঁড়ি দিয়ে বলল, আবির, তুই এখন কি টিকিট পাবি? তখনই রূপার আব্বু বলে ওদের গাড়ি নিয়ে চলে যেতে। এত রাতে নাকি টিকিট পাওয়া যাবে না। রাকিব খুশি হয়ে চলে গেল। ওরা দুজন রুমে চলে গেল। আবির সাথে রূপা আর রাকিবের আব্বু আম্মু কথা বলতে লাগলো। আবির সবাইকে বলল, চিন্তা করবেন না, আমরা সামলায় নিব। আর ওই একটু অবুঝ টাইপের, তাই ভাবির বিয়ের কথা শুনে থাকতে পারে নাই। আবিরের কথা শুনে সবাই হেসে উঠল। পরে ওরা সবাই বলে এইটা মিথ্যা অভিনয় ছিল। রাকিব যে অত পাগলামি করবে এইটা বুঝতে পারে নাই। আর বিয়ে হলে এতে ওরা অনেক খুশি। আবির হেসে ফেলল। রূপা রাকিব আসলে আবির লাগেজ নিয়ে 3 জন রূপাদের গাড়িতে উঠে পড়ে। আবির সামনে বসে, রূপা আর রাকিব পেছনে, আর ড্রাইভার ড্রাইভিং করতে লাগলো। আবির তুলির কল পেয়ে সাথে সাথে কল রিসিভ করলো। আপু, কিছু হয়েছে কি? আবির, রাতুলকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ভাবছি ওই হয়তো বাড়িতে চলে গেছে। আমি বাড়িতে গিয়ে শুনি বাড়িতেও যায় নাই। আমার যে অনেক টেনশন হচ্ছে। তুমি কি আমার সাথে একটু খুঁজতে সাহায্য করবে? রাত করে একা বের হওয়াটা কেমন দেখায় না? আপু, আমি তো ঢাকা, আর তুমি চিন্তা করো না। আমি রাতুল ভাইয়াকে একটা জায়গায় দেখেছি। আমি ভাবছি তুমি হয়তো জানো, ওইখানে খুঁজলে পাওয়া যাবে। কোথায়? আমাকে ঠিকানাটা বলো তো। না, তুমি ঘুমাও, আমি সকালে ভাইয়ার সাথে দেখা করতে যাব। তুই চিন্তা করো না। আবির ফোনটা কেটে দিলে রাকিব বলল, তোর দুলাভাই বাসায় যায় নাই? না। আচ্ছা, তুই ওকে কিভাবে বাড়িতে নিয়ে যাবি? ওর যে ব্যবহার। ধুর, উনি ভালো মানুষ, রাগ হইছে তাই এমন করছে। ওইসব বাদ দে তোরা।
প্রেম কর, আমি হেডফোন কানে দেই। আবিরের কথা শুনে রূপা লজ্জা পেয়ে গেল আর আবির কানে হেডফোন দিয়ে রেখে দিল। 4 ঘন্টা 50 মিনিট পর ভাড়া বাসায় গিয়ে পৌঁছে গেল। রূপা অলরেডি ঘুমিয়ে গেছে। আবির দারোয়ানকে কল দিয়ে গেট খুলে নিল। ভেতরে ঢুকে আবির বলল, আদিবাকে ডাক দিতে হবে না, তুই আর ভাবি এই রুমে থাক, আমি ওর রুমে চলে যাচ্ছি। এখনো বাসর করতে 3 ঘন্টা সময় পাবি। আবিরের কথা শুনে রূপা যেন লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আবির দরজা খুলে প্যান্ট আর টি শার্ট নিয়ে বেলকনি দিয়ে আদিবার বেলকনিতে চলে গেল। আস্তে আস্তে দরজা খুলে ভেতরে ঢুকে রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আদিবাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আদিবা সকালে ঘুম ভাঙতে দেখে আবির ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আবিরকে আস্তে করে ডাক দিতে আবির ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7:40 বেজে গেছে। বাড়ি তাড়াতাড়ি করে উঠে পড়ল। কয়টায় এসেছো? 3 ঘন্টায় এসেছি। আচ্ছা শোনো, ওই রুমে রূপা ভাবি আছে, মানে রাকিবের বউ, ওনাকে আমি পাঠিয়ে দিচ্ছি। মানুষজন ছুটাছুটি করার সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আবির তাড়াতাড়ি করে রাকিবকে কল দেয়। রাকিব ঘুমের ঘোরে কল দিলে আবির বলে, ওই তাড়াতাড়ি উঠে ভাবিকে পাঠিয়ে দে। কোথায়? লাত্তি খাবি? কয়টা বাজে, চোখ দেখছস? ও শিট, ওয়েট, ওই গোসল করতে যাচ্ছে। তাড়াতাড়ি তুই আদিবার রুমে সব দিয়ে যা, আর ভাবিকে বল আদিবার রুমে গোসল করতে। আচ্ছা তুই থাক, আমি এখন বের হব। আবির কল কেটে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আদিবা রান্নাঘরে চলে গেছে। আবির ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেল আর আদিবাকে সব বুঝিয়ে বলে চলে গেল। আবির একটা রিক্সা নিয়ে রাতুলকে খুঁজতে গেল। যেখানে ভেবেছিল সেখানে এখনও আছে। আবির রাতুলকে ডাক দিতে রাতুল চোখ খুলে দেখে আবির। তুমি এখানে কি করো? আপনি এখানে শুয়ে আছেন এভাবে? ওইদিকে আপু টেনশনে কি অবস্থা হয়ে গেছে জানেন? আপনাকে আপু অনেক ভালোবাসে, ভীষণ তখন রাগের বশে এইসব কথা বলছে। ভাইয়া প্লিজ রাগ করে থাকবেন না, আমি আপুর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। না, আমি তুলির উপরে রেগে নাই। তুলি সত্যটা যেন আমার পাশে থেকে গেছে আর আমি ওকে মারছি, বকা দিয়েছি, কত অপমান না করছি, তারপর ও আমার পাশে থেকেছে। আমি আর ওর লাইফে ফিরে যেতে চাই না। আমি চাই না ও আমার জন্য জীবনটা নষ্ট করে ফেলুক। হাহা, ভাইয়া হাসাইলেন। ভাইয়া আপু আপনাকে ছাড়া কখনোই ভালো থাকবে না। ভালো ডাক্তার দেখাতে থাকেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর তার থেকে বড় কথা, আপু যদি এই সমস্যা থাকতো তাহলে কি আপনি তাকে ছেড়ে যেতেন না। তাই এইসব চিন্তা না করে আপুর কাছে চলেন। আপু কান্না পর্যন্ত করছে। না, তুমি ফিরে যাও আর আমাকে ক্ষমা করে দিও। রাতুল চলে যেতে নিলে আবির রাতুলকে বাধা দিয়ে বুঝাতে থাকলো। রাতুল বুঝতে চাচ্ছিল না। পরে অনেক কিছু বলার পর রাতুল আবিরের সাথে যেতে রাজি হয়ে গেল। আবির রাতুলকে নিয়ে সোজা তুলিদের বাসায় চলে গেল। বাসায় গিয়ে তুলির রুমে দিয়ে আসলে তুলি রাতুলকে দেখে দৌড়ে এসেছে, জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ওদের মাঝে ভুল বোঝাবুঝি শেষ হলে আবির এখানে খাবার খেয়ে ভাড়া বাসায় গিয়ে রেডি হয়ে অফিসে চলে যায়। রাতে অফিস থেকে এসেছে, বেলকনিতে করে 2 জন এসেছে। খাবার খেয়ে দুজনের বউয়ের সাথে 2 রুমে থাকে। সকাল হলে নিজের রুমে চলে যায়। এভাবে চলতে চলতে আবিদার ডেলিভারির ব্যথা উঠে যায়। আবির রাকিবকে কল দিলে রাকিব গাড়ি নিয়ে আসে। আবির আদিবাকে কোলে নিয়ে গাড়িতে তুলে হসপিটালের উদ্দেশ্যে বের হলো। আবির, আমার অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আবির, আমি মারা গেলে তুমি আমার বাচ্চাদের খেয়াল রেখো। প্লিজ এইসব কথা বলো না, তোমার কিছু হবে না, আমি তোমাকে কিছু হতে দিব না। আদিবাকে হসপিটালে ভর্তি করে দিল। রাকিব আবিরের ফ্যামিলি সবাইকে কল দিয়ে আসতে বলে। আবির তো কান্নায় ভেঙে পড়েছে। রাকিব আবিরকে সান্ত্বনা দিতে লাগলো। তুলির ওর আম্মু আব্বু রাতুল আদিবার আব্বু আম্মু সবাই চলে আসে। রাকিবকে ধরে সবাই সান্ত্বনা দিতে লাগলো। অনেকক্ষণ পর ডাক্তার মন খারাপ করে বাইরে আসে। রাকিব ছুটে গিয়ে বলল, ডাক্তার আমার স্ত্রী ঠিক আছে তো? আবির ডাক্তারকে চুপ থাকতে দেখে ভেতরে দৌড়ে গেল। আদিবার পাশে 2টা বাচ্চা। আবিরের সাথে সবাই ভেতরে ঢুকে পড়ল। আদিবাকে দেখে আবির জড়িয়ে ধরে বলল, যাক, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আবির, আমার সব শেষ হয়ে যাচ্ছে। তুমি, তুলি, রাতুল আমার শেষ ইচ্ছে।
আমার 2 সন্তানকে তোদের হাতে তুলে দিয়ে গেলাম। আমার ভালোবাসার মানুষটাকে দেখে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিস, আর আবির ভালো থেকো। আদিবার কথাগুলো বলে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আবির চিৎকার করে বলতে লাগলো, জান, তুই আমাকে ছেড়ে চলে যেতে পারো না। জান, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আদিবাকে আবির জড়িয়ে ধরতে আদিবা হাত পা ছেড়ে দিল। তুলি আর রাতুল 2টা বাচ্চা কোলে নিয়ে চিৎকার করে উঠল। আবির বুঝতে পারে, আবিরের বুঝতে আর বাকি রইল না। আবির যেন থমকে গেল, সবাই কান্নায় ভেঙে পড়ল। আবির পাগলের মতো চিৎকার করে বলল, আমারই ভালো চাই না আদিবা, এভাবে আমাকে ছেড়ে কেন চলে গেলে? আদিবা, আদিবা, চোখ খুলো। আবির কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। সবাই আদিবাকে আর আবিরকে নিয়ে বাড়িতে চলে আসে। আবিরের জ্ঞান ফিরতে দেখে আদিবাকে সবাই সাদা কাপড়ে মুড়িয়ে দিয়ে রেখেছে। আবির দৌড়ে গিয়ে আদিবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। আবিরের কান্না দেখে ওইখানে থাকা প্রতিটা মানুষ কান্নায় ভেঙে পড়ল। আবিরকে শান্ত করে আদিবাকে সবাই নিয়ে যেতে লাগলো। আর আবির কান্না করতে করতে বলল, আমার জানকে তোমরা নিয়ে যাও না। আমার জান আমাকে ছাড়া একা কিভাবে থাকবে? প্লিজ তোমরা ওকে নিয়ে যেতেও না। ওই আব্বু ওকে নিয়ে যেতে না করো না। আবির কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল।